পরীক্ষার পর এনটিএ নেট এক্সাম শুরু হয়েছে। ইতিমধ্যে অনেকগুলো বিষয়ের পরীক্ষা সম্পন্নও হয়েছে। সংস্কৃত বিষয়ের পরীক্ষা প্রায় আসন্ন, কয়েকদিনের মধ্যেই অ্যাডমিট কার্ড রিলিজ হবে এরকম আশাও করা হচ্ছে। আপনারা যারা প্রস্তুতি ভালো নিয়েছেন বা যারা এখনো সেভাবে প্রস্তুতি নিয়ে উঠতে পারেননি, প্রায় সকলেই একটু চিন্তিত রয়েছেন। কেমন পরীক্ষা হবে, প্রশ্ন কেমন আসবে, কতগুলো অ্যাটেম্প্ট করতে পারবেন, ইত্যাদি নানা বিষয় নিয়ে। আবার অনেকেই ভাবছেন এই শেষ মুহূর্তে কিভাবে প্রস্তুতি নিতে হবে, কোন কোন বিষয়গুলি জোর দিয়ে পড়তে হবে, ইত্যাদি নানা বিষয়। আমরা অর্থাৎ ভারতীয় বিদ্যাচর্চা পরিবার আপনাদের সকলের মানসিক পরিস্থিতির কথা বিচার করে শেষ মুহূর্তে একটি সঠিক পথ দেখানোর উদ্দেশ্যে পরপর 4 দিন স্ট্র্যাটেজিক ক্লাসের আয়োজন করেছি, যেখানে আমাদের প্রতিষ্ঠানের যারা এক্সপার্ট আছেন ওনারা প্রতিটি বিষয়েই একটি নির্দিষ্ট প্ল্যানের মাধ্যমে আপনাদেরকে সঠিক মার্ক দেখানোর চেষ্টা করবেন। আজকের বিষয় হলো এনটিএ নেট জেনারেল পেপার। আজকের যিনি এক্সপার্ট আছেন আপনারা প্রায় সকলেই জানেন ও চেনেন, তিনি হলেন আমাদের প্রিয় ডক্টর নিবেদিতা ম্যাম। ডক্টর নিবেদিতা ম্যাম পন্ডিচেরি ইউনিভার্সিটি থেকে ওনার ডক্টরেট ডিগ্রি কমপ্লিট করেছেন এবং আপনারা জানেন ভারতবর্ষের প্রথম সারির যে কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে তার মধ্যে অমৃতা বিশ্ববিদ্যাপীঠম একটি। নিবেদিতা ম্যাম সেই বিশ্ববিদ্যালয়ের ব্যাঙ্গালোর ক্যাম্পাসে দীর্ঘ কয়েক বছর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিযুক্ত আছেন। জেনারেল পেপারে ওনার অভিজ্ঞতা আমাদের সকলকেই আকৃষ্ট করে তোলে। ভারতীয় বিদ্যাচর্চারের পরিবারের সমস্ত জ্ঞান যজ্ঞশালায় ওনাকে পাশে পেয়ে আমরাও ধন্য এবং কৃতজ্ঞ। আমি ডক্টর এনবি ম্যামকে স্বাগত এবং অভিনন্দন জানিয়ে আজকের বিষয় শুরু করার অনুরোধ জানাই। Thank you, ma'am. Uh, Good afternoon. Good afternoon to all the students. শোনা যাচ্ছে রাইট আমার ভয়েস? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। ঠিক আছে। ব্যাপারটা হলো যে পরীক্ষা তো আসন্ন, আমি অলরেডি একটা স্মল ভিডিও রেকর্ড করে দিয়েওছি, আর কিছু কিছু পরীক্ষা হয়েও গেছে। তো স্ট্র্যাটেজি তো ডেফিনেটলি, পরীক্ষা উইদাউট স্ট্র্যাটেজি হয় না। নেট এরকম একটা এক্সাম যেখানে আমরা স্ট্র্যাটেজি না নিয়ে গেলে হবে না, মানে শুধু পড়ে গেলে তো হবেই না, দুটোই চাই, পড়া প্লাস স্ট্র্যাটেজি দুটোই চাই। তো এখন লাস্ট মিনিট যেটাকে সাজেশন বলা হয় বা লাস্ট মিনিট স্ট্র্যাটেজির ওপর আমাদের ধ্যান হওয়া উচিত, কারণ আর দেরি নেই। এখন যদি কারোর প্রিপারেশন না হয়ে থেকেছে তাদেরও একভাবে চলতে হবে, আর যাদের প্রিপারেশন হয়ে আছে তাদেরও আরেকভাবে চলতে হবে। জাস্ট মানে একটা পয়েন্ট ফলো করে চলতে হবে যে কোন কোন পার্টগুলোতে মেনলি এনটিএ ফোকাস করছে আর আমরা কোন বিষয়গুলোতে গুরুত্ব দিয়ে যাব। দ্য বেস্ট থিং ইজ কি যে এক্সামগুলো হয়েছে 21 তারিখ থেকে যে শুরু হয়েছে সেগুলো অ্যানালাইজ করে যে টপিকগুলো বোঝানো যাচ্ছে, যারা অলরেডি বিদ্যাচর্চাতে। ভয়েস ব্রেক করছে? বাকি সবার জন্য কি ভয়েস আমার ব্রেক করছে? হ্যাঁ ম্যাম, মানে শোনা যাচ্ছে কিন্তু হচ্ছে একটু প্রবলেম হচ্ছে, কেমন গলাটা কেমন একটা শোনাচ্ছে। মানে কথাটা ফেটে ফেটে আসছে ম্যাম। আচ্ছা আচ্ছা, আমি একবার লিভ করে রিজয়েন হচ্ছে, ঠিক আছে, দেখছি। হ্যাঁ, এবার চেক করো তো। এখন ঠিক আসছে আমার ভয়েস? হ্যাঁ ঠিক আছে ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তো যেটা বলছিলাম যে এনটিএ যে বিষয়গুলোতে ফোকাস করছে এগুলোতে আমাদের ধ্যান দেওয়া উচিত, আর যে এক্সামগুলো 21 তারিখ থেকে হয়ে যাচ্ছে সেগুলো যদি অ্যাকচুয়ালি অ্যানালাইজ করো, মানে যারা অলরেডি পড়ছো তারা তো বুঝতেই পারছে যে টপিকগুলো কভার করানো হয়েছে, আর যাদেরও পড়া হয়নি এখনো, আজ আমি যখন ডিসকাস করব তো ওই জিনিসগুলোতে আমি বারবার বলবো যে ধ্যান দেওয়ার জন্য, যাতে যে টপিকগুলো আমি আজ বলে দিচ্ছি ওই টপিকগুলো যেন বিশেষভাবে ধ্যান দিয়ে এই কদিন পরে, মানে যাদের কাল পরশু এক্সাম আছে তারাও যদি একবার করে রিভাইজ করে না, আমার মনে হয় অনেক কোয়েশ্চেন কমন পাওয়া যাবে। আর আজ তো 1 তারিখ, কালকে একটা এক্সাম ছিল, আমি তারও যেটুকু কোয়েশ্চেন মানে জানা যাচ্ছে সেটুকু অ্যানালাইজ করার চেষ্টা করেছি।
আজ আমাদের যে সেকেন্ড ব্যাচ সেখান থেকে এক স্টুডেন্টের এক্সাম ছিল, আমি ওকেও জিজ্ঞাসা করলাম, ও বললো মডারেট টাইপের কোয়েশ্চেন এসেছিল। তো কোয়েশ্চেনের টাইপ যখন মডারেট হচ্ছে বা ইজি টু মডারেট হচ্ছে, তখন আমাদের বেশি কিন্তু ভয় পাওয়ার উচিত নেই। মানে প্রথম থেকে যে ফার্স্ট পেপার ভীষণ টাফ হবে, আমাদের মনে যে ভয়গুলো থাকে আর আমরা পারবো না এরকম মানে ধ্যান ধারণা প্রথমেই মাথার থেকে সরিয়ে নাও। কোয়েশ্চেন ইজি হচ্ছে, ইভেন কিছু কিছু কোয়েশ্চেন রিপিট হচ্ছে। এক্ষুনি ফার্স্ট পয়েন্ট নিয়ে যখন আলোচনা করব, টিচিং অ্যাপটিটিউডের যে কোয়েশ্চেন গুলো দেখবে, তোমরা দেখে থাকবে যে কতবার এই কোয়েশ্চেন গুলো আমি করিয়েছি। মানে তোমরা একদম এ টু জেড, যেটাকে পুরোনো কোয়েশ্চেন বলে, যেটা আগে, আমি সত্যি কথা বলছি, আমি আগে এগুলো দেখিনি যে এতটা রিপিট হয়। এবছর কিন্তু সেটাও হচ্ছে। তাই আমি বলবো ভয় না পেয়ে শুধু কয়েকটা দিন যাদের হাতে যেটুকু টাইম আছে সেই হিসাবে জাস্ট স্ট্র্যাটেজি ফলো করে রিভাইজ করে নাও, অনেক হেল্পফুল হবে। তো আজকের এক্সামও কিন্তু তাই হয়েছে, মডারেট টাইপের কোয়েশ্চেন এসছে, মানে পড়লে পারা যাবে, অ্যান্ড এখান থেকে অনেক কমন এসছে। মানে আমি জানি না, ও যদি জয়েন করে স্টুডেন্ট তাহলে তো ওর থেকেও আমরা কিছু কোয়েশ্চেন জেনে নিতে পারবো, বাট সকালে এক্সাম ছিল তো মেবি সি ইজ বিজি বা সি ইজ টায়ার্ড, তো আমি জানি না, যদি জয়েন করে অ্যাট দ্য লাস্ট মোমেন্ট আমরা ওকে আবার জিজ্ঞাসা করে নিতে পারবো। তো যাই হোক, এখন আমি আর ডিলে না করে আমি জাস্ট পয়েন্ট শুরু করছি, কারণ একটু লং আছে ডেফিনেটলি, কারণ 10টা পয়েন্ট যখন একসাথে আর একটু স্ট্র্যাটেজি ওয়াইজ আলোচনা করব, তো একটু লং হয়ে গেছে, কিছু অ্যাভয়েড করা পসিবল না। যাই হোক, ফার্স্ট ইউনিট তোমরা সবাই জানো আছে টিচিং অ্যাপটিটিউড। টিচিং অ্যাপটিটিউডে যে পার্টগুলোতে ফোকাস মেনলি করছেন টিএ, সেটা হচ্ছে লেভেলস অফ টিচিং। দেখো, লেভেলস অফ টিচিং কিন্তু ক্লাসেও পড়ানো হয়েছে, বা যারা পড়ানো হয়নি তারাও জানো। লেভেলস অফ টিচিং এর 3টে লেভেলের কথা সবসময় বলা হয়: মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল অ্যান্ড রিফ্লেক্টিভ লেভেল। তাই তো, প্রথমে আমরা কোনো একটা জিনিসকে মেমোরাইজ করব, দেন সেটাকে বুঝবো, আর তারপর সেটা হিসাবে আমরা রিফ্লেক্ট করব। এটা আমি ক্লাসেও অনেকবার বলেছি যে আমাদের যেটা সংস্কৃতের শ্রবণ মনন আর চিন্তনের কথা যে বলা হয়, সেটাই এই লেভেলস অফ টিচিং এ বলা হয়েছে, আর কিছুই নয়। কোনো একটা জিনিস আমরা যদি শুধু মুখস্থ করি তো হয় না, আমরা যদি শুধু বোঝার চেষ্টা করি সেক্ষেত্রেও হয় না। কারণ যদি আমরা স্টেপ বাই স্টেপ মানে বোঝার চেষ্টা করি, অথচ আমাদের যদি মেমোরাইজ না থাকে, তাহলে জিনিসটা আমাদের মাথার ওপর দিয়ে চলে যায়, কিছুক্ষণ পরে বা কয়েকদিনের গ্যাপে আমরা কিন্তু ভুলে যাব। সুতরাং আমাদের কোনো একটা জিনিস মেমোরাইজ করতে হয় ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কি না, আমাদের আন্ডারস্ট্যান্ড করতে হয়, বুঝতে হয়। অ্যান্ড থার্ড স্টেপ কি, রিফ্লেক্টিভ হতে হয়। তারপর যখন আমরা একটা জিনিস শ্রবণ মনন হয়ে গেল, অ্যান্ড দেন তারপর ওই হিসাবে আমাদের চিন্তন করে অ্যাকর্ডিং টু সিচুয়েশন রিফ্লেক্ট করতে হয়। যদি আমি একটা জিনিস বোঝানোর, এই যদি আমি পড়াটা, টিচিংই তো চলছে না, লেভেলস অফ টিচিং, আমি এখন টিচিং করছি, তো প্রথমে আমার কোয়েশ্চেন গুলোকে কোথা থেকে হয়তো কখনো কিছু ওয়েবসাইট, কিছু পরীক্ষার্থী যারা এক্সাম দিয়েছে তাদের থেকে শুনতে হলো, দেন বুঝতে হলো, অ্যান্ড এখন আমি রিফ্লেক্ট করছি, তাই না? আমি এখন বোঝাচ্ছি তোমাদের। এটাই হচ্ছে লেভেলস অফ টিচিং। এই থটটা কে দিয়েছিল? মরিস এল বিগে। এইটাই হলো লেভেলস অফ টিচিং। ক্লাসে তো পড়ানো হয়েছে, বাট যারা আগে পড়েনি তারাও মনে রাখবে 3টে লেভেল হয়: মেমোরি, আন্ডারস্ট্যান্ডিং, রিফ্লেক্টিভ। কে বলেছিল? মরিস এল বিগে। এইটুকুই এটা। এবার এফেক্টিভ টিচিং অ্যান্ড কি বিহেভিয়ার, তো এটা যখন আমি কোয়েশ্চেন ডিসকাস করবো আরো ভালোভাবে বুঝতে পেরে যাবে। টিচিং কিভাবে এফেক্টিভ হবে, ভালো কখন হবে? ডেফিনেটলি যখন কোনো টিচার যখন পড়াবে, স্টুডেন্ট যদি সেটাকে গ্রাস করতে পারে, স্টুডেন্ট যদি সেটাকে বুঝতে পারে, তখন তো সেটা এফেক্টিভ হবে। কিন্তু এর সাথে আবার কি থাকে? ক্লাস ম্যানেজমেন্ট থাকে। কি বিহেভিয়ার কি বলা হয়েছে না, যখন আমি একটা ক্লাসে থাকবো আমার বিহেভিয়ার কি হবে, কি কি স্ট্র্যাটেজি ফলো করে আমি ক্লাসে যাব, এই জিনিসগুলো কিন্তু এফেক্টিভ টিচিং অ্যান্ড কি বিহেভিয়ার। আমি খুব ডিটেল তো বলতে পারবো না, কারণ 10টা ইউনিট আছে, বাট তোমরা নিজেরা যাদের একদমই মনে হচ্ছে যে প্রিপারেশন লেভেলটা খুবই ডাউন আছে এখনো, তারা এই পয়েন্টগুলো পড়ে নিও ভালো করে। যাদের মনে হচ্ছে যে না এগুলো পড়া আছে, তারা রিভাইজ করো। আর যাদের মনে হচ্ছে রিভাইজও হয়ে গেছে, তারা রিভাইজ করো, কারণ রিভাইজ করাটা ইম্পর্টেন্ট। ছোট্ট ভুলের জন্য অনেক সময় আমরা মিস করে যাই, আর এক একটা কোয়েশ্চেন মিস মানে 2 নম্বর, তাই না? তো সেটা যেন না হয়, জাস্ট একটু ধ্যান দিয়ে জিনিসগুলো দেখে নাও। বাট এই পার্টগুলো ডেফিনেটলি চেক করে যেও, কারণ এগুলো পুরো 21 তারিখ থেকে যে কাল পর্যন্ত কোয়েশ্চেন এসছে তার অ্যানালাইজ, ইভেন আজকেরও কোয়েশ্চেনের অ্যানালাইজ করে বলা হচ্ছে। এবার কি থাকে? ফরমেটিভ অ্যান্ড সামেটিভ ইভলিউশন। ইভলিউশন প্যাটার্ন মানে জানোই যে আমরা যে পরীক্ষার যে চেকিং প্রসেস চলে,
বা পরীক্ষার যে প্রসেস চলে সেটাকে ইভলিউশন প্রসেস বলে। একটা স্টুডেন্ট যখন একটা স্ট্যান্ডার্ড থেকে অন্য একটা স্ট্যান্ডার্ডে যায় তাকে ইভলিউশন প্রসেস বলে। এই ইভলিউশনের প্রচুর স্টেপ আছে, তার মধ্যে এক্সাম এসেছিল সামাটিভ অ্যান্ড ফর্মেটিভ। সামাটিভ কি? যখন আমরা একটা এক্সাম দিচ্ছি আর এক্সামের এন্ডে গিয়ে রেজাল্ট পাচ্ছি, মানে আমরা ওল্ড প্যাটার্নটাকে নিতে পারি। ধরো আমরা যখন গ্রাজুয়েশনে ছিলাম বা আমরা যখন এমএ তে ছিলাম, যখন সেমিস্টার ওয়াইজ এক্সাম হতো না, কিভাবে এক্সাম হতো? আমরা পুরো 1 বছর পড়ে নিতাম, 1 বছর পড়া হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের এক্সাম হতো, তাই না? তো সেটাকে বলা হয় সামাটিভ। সামাটিভ যখন শেষ হয়, আর সামাটিভ এখন যখন চেঞ্জ করে দেওয়া হয়েছে, এখন কি করা হয়েছে? ফরম্যাটিভ করা হয়েছে। কখনো কখনো সেটা হয় যে সেমিস্টার ওয়াইজ, কখনো কখনো হয়তো ইউনিট ওয়াইজ এক্সাম হয়। মানে আমরা হয়তো একটা চ্যাপ্টার পড়ে এক্সাম দিলাম বা 3টে চ্যাপ্টারের এক্সাম দিলাম, বা এক একটা সেমিস্টার ওয়াইজ, মানে এক্সামটাকে ছোট করে পার্ট পার্ট করে দিয়েছে, সেটা হচ্ছে ফরম্যাটিভ। তাহলে সামাটিভ সবসময় হবে এন্ড অফ দ্য এক্সাম। আমরা এমনিতে বুঝতে পারি, সামারি বলা হয় না, পুরো সামারি গিয়ে। তো যখন আমরা একদম এন্ডে গিয়ে কোনো এক্সাম দেব তখন হবে সামাটিভ। আর যখন আমরা শুরুতে মানে কিছু একটা ইউনিট বেসে বা সেমিস্টার ওয়াইজ এক্সাম যেগুলো এখন হয়ে থাকছে, কারেন্টলি আমরা যে প্যাটার্নে আছি, সেটা ফরম্যাটিভ হয়। তো সেই যে দুটো ইভলিউশন, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন এসেছিল। এর থেকে কিন্তু যেন কোনো ডাউট না হয়, ইভলিউশন প্যাটার্ন খুবই ইজি হয়। এছাড়া সিআরটি এনআরটি হয় এক্সামে, যদিও সেখান থেকে কোয়েশ্চেন আসেনি, আরো ইভলিউশনের আছে। বাট স্টিল যখন আমাদের কোনো এক্সামে পাস মার্ক দেওয়া থাকে, যেমন আমরা মাধ্যমিক এইচএস দিয়ে থাকি বা আমাদের গ্রাজুয়েশনও, যে মিনিমাম 30% হলে আমরা পাস করব, সেক্ষেত্রে 30% হয়ে গেলে কিন্তু আমি পাসের ক্যাটাগরিতে পড়ে যাব, আমাকে ফেল করানো হবে না। তখন সেটাকে সিআরটি ইভলিউশন বলা হয়। আর একটা আছে এনআরটি ইভলিউশন, সেটা হয় কি ওভারঅল মেরিট বেসিস। তো এটা কেন আমি বলছি, কোয়েশ্চেন এটা আসে যে এই যে নেট এক্সাম, এটা কি বেসিসে হবে? নেট এক্সাম যেমন আমরা দিচ্ছি, এটা কিন্তু মেরিট বেসিস, মানে যদি 100 জন এক্সাম দিয়ে থাকছে, তার মধ্যে মেরিট যেভাবে যাচ্ছে, কাট অফ কিন্তু সেই হিসাবে যায়। এরকম নয় যে 30%-এ পাস হয়ে যাবে বা 40%-এ পাস হয়ে যাবে। কেউ কি আনমিউট আছে? সবাই নিজেদের মিউট করো প্লিজ একটু। হ্যাঁ, তো এটাকে বলা হয় এনআরটি ইভলিউশন। কারণ কি, যখন আমাদের কাট অফ দিয়ে দেওয়া হয় বা মেরিট বেসিসে কাট অফ আসে, মানে প্রথম থেকে কেউ বলতে পারবে না যে কাট অফ কি যাবে। রেজাল্ট আসার পর একটা ক্রাইটেরিয়া বানানো হয় যে এতজন, যদি 100 জন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, তার মধ্যে হাইয়েস্ট এভাবে যাচ্ছে 20 জনকে আমরা পাস করাবো। তো মেরিট বেসিসে যখন হয়ে যাচ্ছে, সেটাকে বলা হয় এনআরটি ইভলিউশন। আর যখন একটা পাস মার্ক থাকে, একটা ক্রাইটেরিয়া থাকে, এত এক্সামে এত পার্সেন্ট পেলেই পাস হয়ে যাবে বা এত মার্ক পেলে, তখন সেটাকে সিআরটি ইভলিউশন বলা হয়। এবার কি আছে, ফিল্ড ডিপেন্ডেন্ট থেকে কোয়েশ্চেন এসেছিল, ফিল্ড ইন্ডিপেন্ডেন্ট থেকে কোয়েশ্চেন এসেছিল লার্নারের উপরে। ফিল্ড ডিপেন্ডেন্ট, ফিল্ড ইন্ডিপেন্ডেন্ট কি জিনিস? কারুর কারুর টেন্ডেন্সি থাকে যে আমি নিজে নিজেই শিখবো, আর কারুর কারুর টেন্ডেন্সি থাকে যে আমি কারুর ওপর ভরসা করে শিখবো। অ্যাকচুয়ালি আমরা এটাকে ভরসা বলতে পারি না, এটাকে বলা যেতে পারে যে আহ, আমি আমরা নর্মাল যে প্যাটার্নটাতে বিলিভ করি পড়ার, সেটা হচ্ছে ফিল্ড ডিপেন্ডেন্ট। মানে আমরা জানবো যে টিচার ক্লাসে কোথায় টিচার চলছে, বাকি স্টুডেন্টরা কিরকম ভাবে পড়ছে, আমি কি ঠিকঠাক পড়ছি কিনা, তার ইভলিউশন হচ্ছে। তো এই যে আমি আপডেট থাকছি এখনকার সাথে, সেটা হয়ে যাবে ফিল্ড ডিপেন্ডেন্ট। কিন্তু এই যে ফিল্ড বা এই যে পড়ার ফিল্ড চলছে, যে ফিল্ডের সাথে চলে না, নিজের মতো পড়তে ভালোবাসে, নিজের মতো থাকে, মেবি নেচার থেকে শিখুক বা টিচার হয়তো পড়ায়, বাট তার হয়তো টিচারের পড়ানো তো এতটা ইন্টারেস্ট নেই, সে নিজে লার্ন করতে বেশি ভালোবাসে, সেটাকে বলা হবে ফিল্ড ইন্ডিপেন্ডেন্ট লার্নার। তো এর থেকে কোশ্চেন ছিল, তোমাদের এটাও পড়ানো হয়েছে, এটাকে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট হিসাবে পড়ানো হয়েছিল, এটাকে টার্ম ওরা দিয়ে দিয়েছে ফিল্ড ডিপেন্ডেন্ট, ফিল্ড ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে? তো এরকম টার্ম পেলে ভয় পেয়ে যেও না, একই জিনিসের একটু নিউ নিউ টার্ম দিয়ে দেয়, মানে সিনোনিমস টাইপের ইউজ করে, আর কিছুই না। তো ভয় কখনো পাবে না, তোমরা যেটা জানো সেটা থেকে কিন্তু কোয়েশ্চেন আসছে। এবার আমার কেউ বলতে পারবে না যে এগুলো পড়ানো হয়নি বা
এগুলো খুব টাফ থেকে কোয়েশ্চেন দিচ্ছে। এই পার্টগুলো কিন্তু মানে টিচিং অ্যাপটিটিউডে আগে ছিল অ্যানালাইজ করতে হতো, অনেক ভাবতে হতো, বা ঠিক ভুল অনেক ডাউট থেকে যেত, মানে প্রচুর ডাউটেবল কোয়েশ্চেন এখান থেকে আসতো। এবার কিন্তু একদম কোয়েশ্চেন গুলো এসছে যেটা মানে চোখ বন্ধ করে দিলে এটাই অ্যান্সার হবে, এরকম। দেখো আমরা কোয়েশ্চেন গুলো ডিসকাস করছি, তো ক্লিয়ার হয়ে যাবে। কি আছে না, ইন্ডিকেট ইউর অ্যান্সার বাই সিলেক্টিং ফ্রম দ্য কোড। তোমরা চ্যাট বক্সে অ্যান্সার দিও, ঠিক আছে? তো আমি দেখে নেবো ঠিক কি ভুল, না হলে আনমিউট করতে থাকলে একসাথে অনেকজন হয়ে যাবে। তো কোড কি কি দেওয়া আছে? টিচিং অ্যান্ড লার্নিং আর ইন্টিগ্রালি রিলেটেড। সেকেন্ড দেওয়া আছে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন টিচিং অ্যান্ড ট্রেনিং। থার্ডে কি আছে? concern of all teaching is to ensure some kind of transformation in student. ফোরে কি আছে? all good teaching is formal in nature. তারপর ফাইভে আছে a teacher is a senior person. And এফ কি আছে? teaching is a social act whereas learning is a personal act. অপশন হচ্ছে এ বি ডি, বি সি ই, এ সি এফ, ডি ই এফ। এই কোয়েশ্চেনটা কিন্তু অলরেডি অ্যাকচুয়ালি ওল্ড কোয়েশ্চেনের মধ্যেই পড়ে, এর থেকে কোয়েশ্চেন করানো হয়েও ছিল, তোমরা জানবে। এবার অ্যান্সার হিসাবে চ্যাট বক্স ফলো করে আমায় উত্তর দিতে পারো যদি কারোর মনে হচ্ছে যে উত্তরটা পারবে, বা গেসও তো করতে পারবে। হুম, আচ্ছা 5-6টা ঠিক আছে। আর আর কেউ? হুম, আর কেউ? ভালো রেসপন্স আসছে। ঠিক আছে, এবার আমি এত বেশি টাইম নেব না। অনেকেরই রাইট মানে বেশিরভাগ অ্যান্সারটা রাইট আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, রাইট অ্যান্সারটাই আমি বেশি পাচ্ছি। উত্তরটা সি, একদম ঠিক, মানে অপশন 3, যেটা হচ্ছে এ সি অ্যান্ড এফ। কেন হচ্ছে এ সি এফ? দেখো আমি বলে দিচ্ছি, অনেকে নাম্বার 1 দিয়েছে, নাম্বার 1 কেন হবে না? কারণ হচ্ছে এ তো হচ্ছে, মানে এখানে কোনো ডাউট নেই, সুতরাং আমি ডিসকাস করছি না। বাট বি কেন হচ্ছে না? দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন টিচিং অ্যান্ড ট্রেনিং। ট্রেনিং আর টিচিং এর মধ্যে অনেক ডিফারেন্স আছে। একজন যদি কি বলবো, আমরা যখন আহ, অন্য কোনো কাজের সাথে যুক্ত হই সেখানেও আমরা ট্রেনিংটা পেতে পারি। টিচিং আর ট্রেনিং পুরোটাই আলাদা। টিচার ট্রেনিং বলা হয়, টিচিং এন্ড ট্রেনিং একসাথে বলা হয় না, তাই না? তাহলে তো আলাদা আলাদা শুধু টিচিংই হতো, টিচার ট্রেনিং কেন বলা হয় বিএড কে? দুটো পুরোই আলাদা, মানে একটা প্রসেস। ট্রেনিং হচ্ছে একটা হাতে কলমে শেখানো প্রসেস, যেখানে ট্রেনিং দেওয়া হচ্ছে, ট্রেন করা হচ্ছে। বাট টিচিং হচ্ছে যেখানে কিছু শেখানো হচ্ছে, ঠিক আছে? তো দুটোর মধ্যে ট্রেনিং হচ্ছে একটা প্রসেস, একটা কি বলবো, একটা স্টেপ ফলো করে। আর টিচিং হচ্ছে যেখানে কিছু জাস্ট শেখানো হচ্ছে। সেটা আবার কখনো ফর্মাল হতে পারে, কখনো ইনফর্মাল হতে পারে। ইনফর্মাল বা ইন্ডিপেন্ডেন্ট বলতে পারি। তো ইনফর্মালের ক্ষেত্রে ট্রেনিং আমার হয় না, নেচার আমাদের ট্রেনিং দিয়ে শেখাতে পারবে না, তাই না? ট্রেনিং আমরা নিতে গেলে আমাদের কোনো টিচার চাই ডেফিনেটলি। বাট যদি আমরা নিজেরা ইন্ডিপেন্ডেন্ট না হয়ে যদি আমরা ডিপেন্ডেন্ট টিচিং নিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ট্রেনিং ডেফিনেটলি আসে। তো দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন টিচিং অ্যান্ড ট্রেনিং, এটা কিন্তু ভুল, এটা কখনো হতে পারে না, দুটো আলাদা। ডিফারেন্স আছে। এবার কি হয়েছে? টিচিং অ্যান্ড লার্নিং আর ইন্টিগ্রালি রিলেটেড, ডেফিনেটলি দুজন একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, কেউ কাউকে ছাড়া চলতে পারে না। আর তারপর কি আছে না, concern of all teaching is to ensure some kind of transformation of student. all teaching ই কিছু করে স্টুডেন্ট ট্রান্সফরমেশন নিয়ে কনসার্ন হয়, ডেফিনেটলি ঠিক। আর কি আছে? অল গুড টিচিং ইজ ফর্মাল ইন নেচার। সব টিচিং যে ফর্মাল হয় সেটা নাও হতে পারে, ইনফর্মাল টিচিংও আছে, আমরা দেখেছি ইনফর্মিং লার্নিংও হয়, ইনফর্মাল টিচিংও হয়। তো সুতরাং এটাও ভুল। এ টিচার ইজ আ সিনিয়র পার্সন, সিনিয়র পার্সন নাও হতে পারে। অনেকেই আছে যে খুব কম এজ থেকে টিচার হয়ে যায়, অনেকে আছে অনেক এজে গিয়ে হয়। তো টিচারের কোনো এজ হয় না, যে কেউ টিচার হতে পারে যে কোনো এজে। আমি অনেক সময় অনেক ছোট বাচ্চার থেকেও অনেক কিছু লার্ন করতে পারি, তাই না? এরকম নয় যে সবসময় তাকে এসে ক্লাসে হাতে ধরে শেখাতে হবে, সেটা তো নয়। তারাও অনেক সময় অনেক ভালো কিছু কথা বলে যেখান থেকে আমরা শিখতে পারি। সুতরাং টিচারকে সিনিয়র পার্সন হতে হবে এরকম কোনো মানে নেই। তাহলে কি হচ্ছে? টিচিং ইজ আ সোশ্যাল অ্যাক্ট আর লার্নিং ইজ আ পার্সোনাল অ্যাক্ট। এটা কিন্তু ঠিক। টিচিংটা একটা সোশ্যাল অ্যাক্টের মধ্যে পড়ে যায়, বাট লার্নিংটা পার্সোনাল হয়ে যায়। কারণ
লার্নিং এর ক্ষেত্রে আমার যদি ইন্টারেস্ট থাকে তবেই কিন্তু আমি শিখতে পারবো, আমার যদি ইন্টারেস্ট না থাকে আমি কিন্তু শিখতে পারবো না। আর যদি আমি এখানে একটা সিএসআই আর নেটের স্টুডেন্টকে বসাই, সে কি ইন্টারেস্ট নেবে? যদি তার জানার ইচ্ছা থাকে আলাদা ব্যাপার, নাহলে তার এক্সামের সাথে এটা তো রিলেশন নেই, সুতরাং সেটাতে বসবে না, তাই না? তো সুতরাং তার এটা পার্সোনাল অ্যাক্ট, যদি তার ইন্টারেস্ট থাকে তবেই বসবে, না হলে বসবে না। সো এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে ACS। আর কিরকম কোয়েশ্চেন এসেছিল? Which of the following learner characteristics is highly related to effectiveness of teaching? এখানে যে কোনো একটাই উত্তর হবে। which of the following learner characteristics, এখানে লার্নারের উপর কথা বলেছে, লার্নার কিরকম হলে টিচিংটা ইফেক্টিভ হবে, যেটা ইফেক্টিভ টিচিং এর সাথে রিলেটেড হবে। অপশন আছে prior experience of the learner, educational status of the parents of the learner, peer group of the learner, family size from which the learner come। তো এটারও একটু চ্যাট বক্সে উত্তর দিলে ভালো হয়। গুড গুড গুড, বাহ, সব রাইট অ্যান্সার, বাহ বাহ। প্রিপারেশন তাহলে খুব ভালো, আমি এটা বুঝতে পারছি, আমার সবচাইতে বেশি ভালো এটাই লাগছে যে প্রিপারেশন সবার অলমোস্ট 100%, খুব ভালো। খুব ভালো। হ্যাঁ, ডেফিনেটলি এ বা 1 এটাই রাইট অ্যান্সার হবে, কারণ লার্নারের এক্সপিরিয়েন্সটা দরকার পড়ে। ঠিক আছে, প্রায়র এক্সপিরিয়েন্স অফ দ্য লার্নার। আমি যদি আজ একজন ধরো এই যে যারা এখন অ্যান্সারটা দিচ্ছ চ্যাট বক্সে, তাদের এই যে প্রায়র এক্সপিরিয়েন্সটা আছে তবেই তো বলতে পারছে, তাই না? কিছু একটা আগের থেকে আইডিয়া আছে যে লার্নার ক্যারেক্টারিস্টিক্স কি হয়, এফেক্টিভ টিচিং কি হয়, তবেই তো উত্তরটা দিতে পারছো। কিন্তু সেক্ষেত্রে যদি একটা পিয়ার রিভিউ গ্রুপ হয় লার্নারের, সেক্ষেত্রে সবাই আলোচনা করে ডিসকাস করে উত্তর দিতে এত টাইম থাকবে? তোরাই নাও থাকতে পারে। এডুকেশনাল স্ট্যাটাস অফ দ্য প্যারেন্টস, প্যারেন্টস কি এডুকেশনাল স্ট্যাটাস আমার দেখার কোনো দরকার নেই, কারণ এরকম অনেক বাড়ি আছে যে বাড়িতে প্যারেন্টস অনেক হাইলি এডুকেটেড, বাট সেক্ষেত্রে লার্নার হাইলি এডুকেটেড নাও হতে পারে। আবার এমনও হতে পারে যেখানে হয়তো প্যারেন্টসরা সেভাবে এডুকেশনের সুযোগ পায়নি, বাট লার্নার অনেক আগে গেছে, সেটা ডিপেন্ড করে। এটা যে কিছু হতে পারে, এক্ষেত্রে এফেক্টিভ টিচিং এর কোনো রিলেশন নেই। আর ফ্যামিলি সাইজ তো ম্যাটার করেই না, ফ্যামিলি সাইজ যাই হোক তাতে লার্নারের সাথে কি আসে যায়, কোনো কিছু ডিপেন্ড করে না। সুতরাং এখানে উত্তর হবে প্রায়র এক্সপিরিয়েন্স অফ দ্য লার্নার। দেন হোয়াট আর রিকোয়ার্ড ফর, সরি এখানে আমি অ্যান্সারটা হাঁটাতে ভুলে গেছি, এটা আমারই, যাই হোক। হোয়াট আর রিকোয়ার্ড ফর গুড টিচিং? ডায়াগনোসিস, রেমেডি, ডিরেকশন অ্যান্ড ফিডব্যাক। এখানে চারটারই দরকার হয়, কোনোটা ছাড়াই গুড টিচিং হবে না। গুড টিচিং হতে গেলে ফিডব্যাকেরও দরকার আছে, রেমেডির দরকার আছে, ডিরেকশনের দরকার আছে, ডায়াগনোসিস দরকার আছে। আমার বুঝতে হবে আমার স্টুডেন্টরা কিভাবে পড়তে ভালোবাসে, তারা কি হলে বুঝতে পারবে, তো আমার ডায়াগনোস করতে হবে, তাই না? যেরকম একটা রুগীর যদি কিছু শরীর অসুস্থ হয়, ডাক্তারকে ডায়াগনোস করতে হয় প্রথমে, দেন রেমেডি দিতে হয়। আচ্ছা, এবার যদি বুঝতে না পারছে বা কি প্রবলেম হয়েছে সেটা সলিউশন কিভাবে করানো হবে, একটা ওষুধ দেওয়া গেল, সেরকম এখানে যেমন এই টিপস দেওয়া হচ্ছে, তাই না? তো রেমেডি দেওয়া হয়। দেন ডিরেকশন, এভাবে খাওয়া হবে ওষুধটা, সকালবেলায় 3 বার, এটা খালি পেটে, ওটা ভর্তি পেটে, সেরকম। এটা কি না, এবার টাইম কম আছে, এই এই পয়েন্ট গুলো ফলো করে পড়লে কাজে দেবে, সেটা হচ্ছে ডিরেকশন দেওয়া। অ্যান্ড দেন ফিডব্যাক। যেহেতু গুড টিচিং এর কথা বলা হয়েছে, একজন টিচারের ক্ষেত্রে ফিডব্যাকটা খুব ইম্পর্টেন্ট, কারণ যদি ফিডব্যাক না দেওয়া হয় তাহলে একটা টিচার বুঝতে পারে না যে আমি কিভাবে পড়াচ্ছি বা পড়াচ্ছি না। তো সুতরাং ফিডব্যাকটা খুব ইম্পর্টেন্ট পার্ট আছে টিচিং এর মধ্যে। তেমনি আমরা একজন রুগীর কাছে, যখন একটা রুগী এসে ডাক্তারকে বলে না ডাক্তারবাবু আমি ভালো আছি, এটা হচ্ছে ফিডব্যাক, মানে ডাক্তারের ওষুধটা বা ডাক্তার যে ডায়াগনোস করে রেমেডি করে ডিরেকশন দিয়েছিল সেটা কাজে দিয়েছে। তেমনি টিচিং এর ক্ষেত্রেও সেম, তোমাদের যখন যা প্রবলেম আমি যদি বুঝে সেই হিসাবে পড়াই, সেই হিসাবে ডিরেকশন দিই, এন্ড দেন তোমরা ফিডব্যাক দাও, হ্যাঁ ম্যাম বোঝা গেছে, তখন আমি বুঝবো আচ্ছা আমার পড়ানোটা সার্থক। আর অ্যাট দ্য এন্ড ফাইনালি এক্সামে যখন তোমরা আরো ভালো করবে, ওটা আমার জন্য ফাইনাল ফিডব্যাক হবে, আমি খুব খুশি হব যখন আমি দেখবো যে তোমরা খুব ভালো অ্যান্সার করতে পেরেছো। এরপর কোয়েশ্চেন আছে দুটো সেটকে ম্যাচ করানো, যেখানে আছে লেকচারিং, ডিসকাশন ইন গ্রুপ, ব্রেন স্ট্রমিং অ্যান্ড প্রোগ্রাম ইনস্ট্রাকশনাল। এক্ষেত্রে বলে রাখি, যদি কোনো পয়েন্ট নিজের মনে হয় যে আমার জটিল লাগছে, তাহলে নর্মালি সাবজেক্টে যেমন করি আমরাও সেক্ষেত্রে এখানেও এরকম করব যে আমরা যে কোনো, এখানে তো আমি মানে স্মল পার্ট গুলো দিয়ে রাখিনি, বাট মানে কোড গুলো দিইনি, তো কারণ কি অনেক বড় স্লাইডের মধ্যে প্রবলেম হচ্ছিল।
তো নর্মালি আমরা যদি একটাও পারি, যদি যে কোনো ধরে জাস্ট আমি সাপোজ বলছি, যদি এটা 1 হয় তাহলে আমরা দেখবো যে A1 কিসে আছে, কোডগুলোতে মেলাবো। অ্যান্ড দেন যদি একটাতেই থাকে তাহলে তো আমি বাকিটা চোখ বন্ধ করে উত্তর দিয়ে চলে আসতে পারবো। যদি দু তিনটেতে অপশন থাকে তখন আমরা পরের গুলো মেলানোর চেষ্টা করবো, এটা আমাদের টাইমও সেভ হবে আর ইজি হবে জিনিসটা। বাট হ্যাঁ, একবার চোখ বুলিয়ে নেওয়া উচিত, একদম খুবই আন্দাজে বা না পড়েই করা উচিত নয়। তো জাস্ট এটা খুব টাইম না নিয়ে, যদি একটা ম্যাচ হচ্ছে মনে হচ্ছে বা আমি যদি কনফিডেন্ট থাকি, বাকিগুলো জাস্ট রিড করে নিলেই হবে। এক্ষেত্রে বলো শুধুমাত্র লেকচারিং এর কোনটা হবে, তারপর আমি বিতে যাব, লেকচারিং মেথড কোনটা হবে, চ্যাট বক্স ইউজ করতে পারো। অপশনস গুলো আছে স্মল স্টেপ প্রেজেন্টেশন, ওকে, অ্যান্ড প্রোডাকশন অফ লার্জ নাম্বার অফ আইডিয়াস, বা আছে কন্টেন্ট ডেলিভারি ইন এ lucid language and use of teaching aids procedure, theme based interaction among participants। এখানে কি কিছু বুঝতে অসুবিধা হচ্ছে এইটাতে, মানে কোনো মিনিং বা কিছু এরকম আছে কারোর? দেখো আমি একটা বলে দিচ্ছি তাহলে বেশি সুবিধা হবে, অনেকগুলো রাইট অ্যান্সারও আছে, কিছু কিছু যাদের ডাউট আছে, হুম, যাদের ডাউট আছে তাদের বলি। এ হবে প্রথমত কন্টেন্ট ডেলিভারি ইন লুসিড ল্যাঙ্গুয়েজ। কেন বলতো? ব্রেন স্ট্রমিং মানে বলছি আমি, লুসিড ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে যে একটা স্পষ্ট ভাষায় বোঝানো। তো লেকচার তো সেটাই হয় না, যেটা একটা স্পষ্ট ভাষায় বোঝানো হবে, ঠিক আছে। এবার বি, ডিসকাশন ইন গ্রুপ। আমরা এটা জানি যে একটা ডিসকাশন করা, সেক্ষেত্রে আহ, কি হবে, যে কোনটা আমরা ডিসকাশনের জন্য কোন অপশনটা হবে? হ্যাঁ, জাস্ট 2 সেকেন্ড আমি ওয়েট করে নিই, আর আমি বলছি। এই চ্যাপ্টার গুলোতেই টাইম বেশি লাগবে, মাঝখানের গুলোতে কম, তো টাইমে আমি আশা করছি কমপ্লিট করতে পারবো। হ্যাঁ, সব ঠিকঠাকই উত্তর এসছে এটার। ডিসকাশন ইন আ গ্রুপ হয় যে, না C2 হবে না সমর্পিতা। আচ্ছা, সি সি বলছো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আমি বি ভাবছিলাম, বি থিম বেস্ট ইন্টারাকশন অ্যামং পার্টিসিপেন্ট। ঠিক আছে, এটা অনেকেই ঠিকঠাক বলেছো, বেশিরভাগ উত্তরগুলোই ঠিক আছে। এটাই হবে যে থিম বেস্ট ইন্টারাকশন অ্যামং পার্টিসিপেন্ট। এছাড়া কি আছে? ব্রেন স্ট্রমিং। ব্রেন স্ট্রমিং মানে হচ্ছে, উত্তর তো অনেকেই দিয়েছে ব্রেন স্ট্রমিং এরও। আচ্ছা, ব্রেন মানে প্রথমত আমরা জানি আমাদের ব্রেন, সেখানে স্ট্রং করা, আইডিয়া দেওয়া, ঠিক আছে। তো ব্রেন স্ট্রমিং মানে এটাই হচ্ছে, আর কিছু নয়, প্রোডাকশন অফ লার্জ নাম্বার অফ আইডিয়াস, ঠিক আছে, আইডিয়া দেওয়া আর কিছুই নয়। আর প্রোগ্রাম ইনস্ট্রাকশনাল, তাহলে কোনটা হবে? যেহেতু ওটার উত্তর দিয়েছিলে তাই আমি আর বললাম না। না, হ্যাঁ, প্রোগ্রাম ইনস্ট্রাকশনাল হবে স্মল স্টেপ প্রেজেন্টেশন উইথ ফিডব্যাক প্রোভাইডেড। তাহলে আরেকবার দেখে নাও, আমি বলে দিই। লেকচারিং হচ্ছে আর কিছুই নয়, কন্টেন্ট ডেলিভারি এটা হচ্ছে ইন আ লুসিড ল্যাঙ্গুয়েজ 3, ডিসকাশন ইন আ গ্রুপ হয়েছিল থিম বেসড মানে 5-এ, ব্রেন স্ট্রমিং, আইডিয়া, অ্যান্ড ডি হচ্ছে 1 স্মল স্টেপ প্রেজেন্টেশন উইথ ফিডব্যাক প্রোভাইডেড। ঠিক আছে। প্রোগ্রাম ইনস্ট্রাকশনাল, যখন কিছু একটা ইনস্ট্রাকশন হচ্ছে একটা প্রোগ্রামে, তখন কি হচ্ছে, একটা প্রেজেন্টেশন টাইপের হচ্ছে যেখানে উইথ ফিডব্যাক হয়। ঠিক আছে, এরপর আসি পরের পার্টে।
রিসার্চ অ্যাপটিটিউড। তো আমার মনে হয় না এই দুটো কোয়েশ্চেন, তো এই তিনটে কোয়েশ্চেন অ্যাকচুয়ালি ওল্ড কোয়েশ্চেন, তো সেখান থেকে তো কিছু মানে এই টাইপের কোয়েশ্চেন আসছে তোমাদের তো ডাউট থাকবেই না। এই টাইপের কোয়েশ্চেনটা একটু হয়তো তোমাদের জন্য টাফ মনে হতে পারে, একটু যদি চিন্তা করো, দেখো বেশিরভাগ লোকজনই কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো, তাই টিচিং অ্যাপটিটিউড থেকে তোমরা ধরে রাখো, মানে অনেকটা নিশ্চিন্তে থেকো। খালি এই যে আমি পার্টগুলো বলে দিয়েছি এগুলোর উপর কিন্তু একটু ধ্যান দিও, এগুলোর উপর একটু চোখ বুলিয়ে নিও, ঠিক আছে? রিসার্চ অ্যাপটিটিউড যে আমাদের ইউনিটটা আছে সেখান থেকে কি কি ম্যাম, টাইপের কোয়েশ্চেন? হ্যাঁ। হ্যাঁ, বলছিলাম আমি প্রথম দিকের দু একদিনের এক্সামে দেখছিলাম যে হুম টিচিং থেকে প্রচুর বেশি মানে প্রশ্ন থাকছে। সেটা কি হুম এখনো থাকছে নাকি ওই মানে ওইখানে ওই অবধি রয়েছে, নাকি এখন শুধু কি 5টা করেই থাকছে? কারণ আমি প্রথম দিকে দেখেছিলাম 11টা কি 13টা করে নাকি টিচিং অ্যাপটিটিউড থেকে হুম কোয়েশ্চেন হুম হুম আসছে। সেটা কি হুম হুম। মানে প্রত্যেকটা পরীক্ষাতে এরকম ভাবে ফলো হচ্ছে নাকি ওই এখন আর হচ্ছে না সেটা? কালকের কোয়েশ্চেনও ছিল, কোয়েশ্চেন অনেকগুলোই ছিল টিচিং অ্যাপটিটিউড থেকে, মানে 7-8টা কোয়েশ্চেন কিন্তু পার ডে আসছে। আজকেরটা আমি এখনো পুরো, যেহেতু জানি না মৌমিতা এখানে আছে কিনা, মৌমিতা অ্যাকচুয়ালি হয়তো টায়ার্ড থাকবে তো আমি কল করতে পারিনি, মানে আমাদের বিদ্যাচার্যের স্টুডেন্ট। তো আমি আরো আজকেরটাও কনফার্ম জানিয়ে দিতে পারবো তোমাদের, বা সমর্পিতা এর একটু খোঁজ নিয়ে নিতে পারো ওর থেকে যে কটা আসছে, বাট কাল পর্যন্ত 7-8টা কোয়েশ্চেনই ছিল যেটুকু জানা গেছে। আর ব্যাপারটা হচ্ছে, আমি যেটা প্রথম থেকে বলছি যে টিচিংটাকে কিন্তু 3-4টে পার্টে মানে চ্যাপ্টারে কভার করছে। একটা হচ্ছে ক্লাসরুম কমিউনিকেশনে টিচিং এসে যাচ্ছে, আইসিটি থেকে এসে যাচ্ছে, আবার টিচিং অ্যাপটিটিউড চ্যাপ্টার থেকে এসে যাচ্ছে। ঠিক আছে? তো যদি তুমি নাও 3টে চ্যাপ্টার তাহলে অ্যাকচুয়ালি 3-5-15 হয়ই। ঠিক আছে? এবার শুধু ওই কোয়েশ্চেন গুলো হয় না, তো সেখান থেকে 10-11টা কোয়েশ্চেন মানে খুব একটা বেশি দিচ্ছে না। ঠিক আছে? এরকমই কোয়েশ্চেন হবে, তুমি ধরে রাখো 10টা কোয়েশ্চেন টিচিং থেকে আসবে, মানে এই 3টে চ্যাপ্টার মিলে 10টা কোয়েশ্চেন। তো সেক্ষেত্রে মানে তোমাদের ভালোই, যে যত বেশি কোয়েশ্চেন থাকবে আমার মনে হয় ভালো টিচিং থেকে, কারণ ইজি কোয়েশ্চেন দিচ্ছে আর তোমরা ভালো মার্কসও পেয়ে যাবে সেক্ষেত্রে। তো টিচিংটা ভালো করে দেখে নিও। 10টা কোয়েশ্চেন মানে আমার যতটা কি বলবো অ্যানালাইজ বলছে যে 10টা কোয়েশ্চেন মিনিমাম তুমি ধরে নাও যে আসবেই। ঠিক আছে? আইসিটি চ্যাপ্টার থেকেও কিন্তু দেখে রাখবে, আর এই চ্যাপ্টারটা তো আছে, প্লাস ক্লাসরুম কমিউনিকেশন। ঠিক আছে? হ্যাঁ ম্যাম, ঠিক আছে। হুম। এবার আছে রিসার্চ অ্যাপটিটিউড। রিসার্চ অ্যাপটিটিউড থেকে আমি প্রথম থেকে বলি, যখন পড়াচ্ছি তখন থেকে, ইভেন আমি এটা তো মানে সবাইকে নিয়েও ক্লাস হয়েছিল, তারাও জেনে থাকবে যে অ্যাকশন রিসার্চের কথা বলেছিলাম, যে অ্যাকশন রিসার্চ চিরকাল ইম্পর্টেন্ট। সেদিনও বলছিলাম ভিডিওতে, আজও বলছি। অ্যাকশন রিসার্চ থেকে অলমোস্ট প্রতি বছর কোয়েশ্চেন দেয়। অ্যাকশন রিসার্চ কি, আমরা হয়তো একটা ক্লাসের মধ্যে আছি, সাডেনলি হয়তো প্রতিটা স্টুডেন্ট হয়তো নয়েজ করা শুরু করলো, তারা হয়তো হয়তো তারা আগে থেকে প্ল্যান রেখেছে আজ ম্যাডামকে জ্বালাবো, ধরেই নিলাম যে তারা আজকে ম্যামকে ডিস্টার্ব করার টেন্ডেন্সিতেই আছে। তো সেক্ষেত্রে আমি দেখলাম আমি পড়াতে গিয়ে কিছুতেই পড়াতে পারছি না, ওরা কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট করছে। তো তখন ওদের শান্ত করার জন্য আমাকে একটা কিছু স্ট্র্যাটেজি নিতে হবে। আমাকে তাদের সাডেনলি স্টপ করানোর জন্য আমায় একটা মানে ইমিডিয়েট প্ল্যান করতে হবে, সেটাকেই বলা হয় অ্যাকশন রিসার্চ। রিসার্চে কিভাবে এটা কানেক্ট হয় ক্লাসরুম ছাড়া, রিসার্চে যখন আমরা হয়তো একটা রিসার্চ করছি বাট সাডেনলি কোন একটা এমার্জেন্সি এসে গেল, হতে পারে আহ, আমি যেটা নিয়ে টপিকে কাজ করছিলাম সেটাতে কিছু প্রবলেম এসে গেল, বা কখনোই যেমন কোভিড এসে গেল, তো যাদের প্র্যাকটিক্যাল ছিল বা যাদের ল্যাব বেসড ছিল, যারা আর কি অলমোস্ট লাস্ট পার্টে ছিল, তারা হয়তো কিছু অন্যভাবে ম্যানেজ করলো, এটাকে বলা হয় অ্যাকশন রিসার্চ। প্ল্যানটা চেঞ্জ করে সাডেন কিছু প্ল্যান করে ইমিডিয়েট সলভ করা প্রবলেমটাকে, সেটাকে বলা হয় অ্যাকশন রিসার্চ। এটা খুব ভালো করে দেখবে, কোয়েশ্চেন কিন্তু এর থেকে ডেফিনেটলি আসে। টাইপস অফ রিসার্চ তোমরা অলরেডি পড়েছো, যে টাইপস অফ রিসার্চ যেরকম ফান্ডামেন্টাল রিসার্চ হয়, বা আহ, আরো যে যে পার্ট গুলো বলা হয়েছে পড়ানো হয়েছে, টাইপস অফ রিসার্চ ভালো করে দেখে নিও। এগুলো মানে এগুলো অ্যাকচুয়ালি চিরকালের ইম্পর্টেন্ট টপিক, এর থেকে এর বাইরে আসে না, এগুলো থেকে আসবে এই কোয়েশ্চেন এরকম, মানে এটা কি বলবো এনটিআর কমন পার্ট এগুলো। টাইপস অফ রিসার্চ বা হাইপোথিসিস বা অ্যাকশন রিসার্চ, এগুলোর বাইরে তো হয়ই না কোয়েশ্চেন। রিসার্চ টেস্ট তো, তো এই রিসার্চ টেস্ট থেকেও প্রচুর কোয়েশ্চেন আসে। এছাড়া আছে রিসার্চ এথিক্স, তোমরা পড়ে থাকবে, এটাও আমি বলেছিলাম। রিসার্চ এথিক্স হচ্ছে, ধরো আমি একটা রিসার্চ করছি, সেক্ষেত্রে ক্রেডিটটা হয়তো আমার, বাট আমি অন্য কাউকে ক্রেডিট দিচ্ছি। তো সেক্ষেত্রে সেটাকে রিসার্চ কিন্তু এথিক্যাল ফলো করে না, যে এথিক্স হয় আমাদের, সেটা ফলো করে না।
আমি যদি আমার ক্রেডিটটা নিজেই নিই বা আমি যে যে জায়গা থেকে কোট করছি সেই জায়গাগুলোকে ঠিকঠাক তাদের রেফারেন্স দিই, তবে কিন্তু রিসার্চ এথিক্স কাজ করবে, নাহলে কিন্তু আমার রিসার্চ এথিক্স ফলো করবে না। তো তাই রিসার্চ এথিক্স খুব ইম্পর্ট্যান্ট। কেন? অনেক সময় দেখবে অনেকের মানে হয়ে থাকে যে অনেকের সাথে ডিল করে যে চল আমি তোর একটা পেপারে নাম দিয়ে দিচ্ছি, তুই আমার একটা পেপারে নাম দিয়ে দে আর্টিকেলে। সেক্ষেত্রে আমি যার নাম দিলাম সে আমার পেপারে একটা লাইনও লেখেনি, অথচ আমি তার নাম দিলাম, তার বদলে সে তার পেপারে আমার নাম দিচ্ছে। তো আমরা ভাবছি দুটো পাচ্ছি, বাট এটা অ্যাকচুয়ালি এথিক্যাল কাজ নয়, এটা ভুল কাজ। সেটাকেই বলা হয় রিসার্চ এথিক্স। এছাড়া রিসার্চ স্টেপস তো বলছি, হাইপোথিসিস তোমরা জানো, যখন আমরা একটা রিসার্চ স্টার্ট করি তো একটা অনুমানের ভিত্তিতে চলি, তাই না, যে আমি এভাবে এগোলে আমার রিসার্চ এভাবে যাবে অ্যান্ড দেন আমি একটা কিছু কনক্লুশনে পৌঁছাবো। তো এই যে কনক্লুশনের যে অনুমানটা সেটাকে হাইপোথিসিস বলা হয়। হাইপোথিসিস টাইপস, নুল হাইপোথিসিস অ্যান্ড অল যেগুলো করানো হয়েছে সেগুলোই। তো হাইপোথিসিস এর মধ্যে টাইপস পড়ে যায়, এগুলো দেখে নেবে। স্যাম্পলিং, কোটা স্যাম্পলিং অ্যান্ড অল যা যা ছিল সেগুলোও কিন্তু দেখে নিও, কারণ স্যাম্পলিং এর থেকেও একটা কোয়েশ্চেন ছিল যেটুকু জানা গেছে। এখন ডাইরেক্ট কোয়েশ্চেন তো স্টুডেন্টও বলতে পারছে না, কারণ ওয়েবসাইটে সব অ্যাভেলেবেল নয়, এক্সাম কমপ্লিট হওয়ার পরই সব পাওয়া যাবে। তো স্যাম্পলিং থেকেও কোয়েশ্চেন ছিল, এটা জানা গেছে। কেমন কোয়েশ্চেন দিচ্ছে দেখো। Which of the following statement is not true in the context of participatory research? পার্টিসিপেটরি রিসার্চকে অ্যাকশন রিসার্চেরই একটা পার্ট ধরা হয়। এতদিন পার্টিসিপেটরি রিসার্চকে ডাইরেক্ট সিলেবাসে ছিল না, এটা একটু কি বলবো বাইরে বলতে পারো সিলেবাসের, যে ডাইরেক্ট হিসাবে কমই কোয়েশ্চেন আসছে এখান থেকে। আর এটা একটু মানে এটাকে একটু নতুন ঢুকিয়েছে বলতে পারো এবার। তো অ্যাকশন রিসার্চ যারা জানো তাদের কিন্তু এটা টাফ লাগবে না, কারণ ওটাই অ্যাকশন রিসার্চের একটা পার্ট। আমি আগে বলে দিচ্ছি পার্টিসিপেটরি রিসার্চ কি। Implemented in large scale aims to improve the quality of people's organization, community, and family lives. It has a social community orientation and emphasize on research that contributes to emancipation or change in our society. দেখো রিসার্চ মানে যে সব সময় আমরা যেভাবে মানে থিসিস রিলেটেড বা এক্সপেরিমেন্টাল রিসার্চ ভাবি, এটার বাইরেও রিসার্চ আছে। তো যখন কোন একটা রিসার্চ কোন একটা জিনিসের কোয়ালিটিটাকে ইমপ্রুভ করার জন্য করা হয়, কোন একটা অর্গানাইজেশন হোক, কোন একটা ফ্যামিলি হোক, কমিউনিটি হোক, সেক্ষেত্রে একটা কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য যখন একটা ইমপ্লিমেন্টেশন হয়, কিছু একটা রিসার্চ করা হয়, সেটাকে পার্টিসিপেটরি রিসার্চ বলে। ধরো আমরা আমুলের আইসক্রিম খেয়ে থাকি সবাই জেনারেলি। এবার আমুলের আইসক্রিম খেতে গিয়ে মানে যারা ওনার আমুলের, আমুল ডায়েরির যিনি মালিক, তিনি দেখলেন যে এবার আমুলের কিন্তু বিক্রিটা কমে যাচ্ছে, কারণ লোকজন আমুল ছেড়ে হয়তো নেসকাফের হয়তো মানে আইসক্রিম খাওয়া শুরু করছে, বা আরো যা যা কোম্পানির আছে জিএমটির খাওয়া শুরু করছে ধরে নিলাম, ঠিক আছে। এবার তাহলে জিএমটির আইসক্রিম কেন বেশি বিক্রি হচ্ছে ভেবে নিল। তো তখন কি হবে না, তাকে এই যে তাদের যে কোয়ালিটিটাকে ইমপ্রুভ করার জন্য একটা ইমপ্লিমেন্টেশন করতে হবে। তখন সে তার আইসক্রিমে কিছু একটা নতুন এক্সপেরিমেন্ট করবে, নতুন একটা কিছু, হয়তো এই যে আজকাল হয় মকটেল, ককটেল, এগুলো আর কিছুই না তো, ওগুলো জাস্ট মিশিয়ে দেয় এটার সাথে ওটা, তাই না। তো সেরকম আইসক্রিমেরও দেখবে যে প্রচুর আজকাল হয়, আমি ঠিক নাম জানি না কারণ আমি আইসক্রিমের থেকে একটু দূরেই থাকি, যে দু তিনটে আইসক্রিমকে একসাথে মিলিয়ে দিল অ্যান্ড দেন এক একটা আইসক্রিম বানিয়ে দিল আমাদের কাছে। তো সেটা আরো টেস্টি হয়ে যায়, মানে হয়তো চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি সব একসাথে পেয়ে যায়। তো সেটাতে কি হলো না, একটা জিনিসে তুমি তিন চারটে টেস্ট পাচ্ছ, তো লোকজন সেটাকে পছন্দ করে নেয় অ্যান্ড দেন সেটা খেতে থাকে। তো এইরকম যে দেখা গেল সাডেনলি যে হয়তো প্রোডাকশনে বা প্রোডাকশনও যদি না হয়, মানুষ এত বোর হচ্ছে, মানুষ আর ততটা নিতে পারছে না, তো কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য একটা রিসার্চ করা হবে অ্যান্ড সেটার ইমপ্লিমেন্টেশন করানোকে পার্টিসিপেটরি রিসার্চ বলা হয়। কোয়েশ্চেন কি ছিল? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু? কোয়েশ্চেন পড়ার সময় বারবার কেয়ারফুল হবে যে ট্রু, নট ট্রু, বা কোনটা পজিটিভ অ্যান্সার চেয়েছে কোনটা নেগেটিভ। অনেক সময় আমরা এই নট গুলোকে চোখে না ভালো করে দেখে ট্রু দেখে নিয়ে উত্তর করে দিই, যেটা আমাদের একটা মানে স্টুডেন্ট লাইফে একটা খুব বড় আমাদের ভুল হয়ে থাকে সব সময়। বা অনেক সময় হয়তো আমার অ্যান্সার হবে 2, বাট আমি 3, এখন তো গোলা সিস্টেম নেই, এখন তো মানে অপশন দেওয়া, বাট হয়তো 2 করতে গিয়ে 3 অপশন করে দিয়ে আমি নিশ্চিন্তে বসে আছি। তো এগুলো একটু কেয়ারফুল হবে যে আমি যেটা করলাম, আমি যেটা ভেবেছিলাম সেটাতেই তো আমি ঠিক অপশনটা চুজ করছি, এই পারপাস গুলোতে কিন্তু একটু কেয়ারফুল হয়ে নিও, তাহলে
অনেক সময় কি হয় না, দু তিনটে কোয়েশ্চেন হয়তো সাডেনলি ভুল হয়ে যায়, পরে আমরা বুঝতে পারি আরে আমি তো ভেবেছিলাম ওটা, আমি করে এলাম এটা। এক্ষেত্রে যেহেতু তোমাদের অপশনাল ব্যাপার, তো তোমরা পরেও কিন্তু চেঞ্জ করার অপশন পাও। গোলাওয়ালা যে সিস্টেম ছিল, একবার ভুল হয়ে গেলে আর ব্যাক যাওয়া যেত না, সেক্ষেত্রে এখানে তোমাদের অপশন আছে, তাই একটু কেয়ারফুল থেকো। এক্ষেত্রে কি কি অপশন আছে? ইট ইজ আ কালেক্টিভ প্রসেস অফ এনকোয়ারি। এটা একটা কালেক্টিভ প্রসেস এনকোয়ারি, তো এটা তো ট্রু হবে তাই না? কারণ একটা তুমি কিছু একটা এনকোয়ারি থেকে বুঝতে পারলে যে তোমার হয়তো কোয়ালিটি ইমপ্রুভ করার প্রয়োজন, তাহলে এটা তো ট্রু, বাট আমাদের কোয়েশ্চেন হচ্ছে নট ট্রু। ইটস সোর্স পারপাস ইজ টু প্রোডাকশন অফ নলেজ। এর মেইন এম কি হয় না, নলেজ প্রোডাকশন করা। ইট রিকগনাইজ নলেজ এজ পাওয়ার, এটা নলেজকে পাওয়ার হিসাবে রিকগনাইজ করে। ইট এমফাসাইজ অন পিপল অ্যাজ এক্সপার্ট, এটা কি করে পিপলকে এক্সপার্ট মানে লোকজনকে এক্সপার্ট হিসাবে নেয়। আমি আগেই বললাম যে কোনো একটা কমিউনিটি, গ্রুপ, অর্গানাইজেশন এভাবে করে, সুতরাং এক্সপার্ট হিসাবে মানুষকেই ধরা হয়। যখন তুমি একটা কমিউনিটির ওপর লাইফ বা গ্রুপের ওপর করছো, তখন লোকজনকেই তোমায় মেন ধরে নিতে হবে। আর সেক্ষেত্রে ডেফিনেটলি নলেজকে মানে পাওয়ার হিসাবে রিকগনাইজ তো করা হবে, বাট সোল পারপাস, এর একটাই পারপাস হবে যে প্রোডাকশন অফ নলেজ, তা হবে না। কারণ আমরা দেখলাম এখানে মেন এম কি হয়, ইমপ্রুভ দ্য কোয়ালিটি। ঠিক আছে, তাই এখানে কিন্তু ভুল আছে এটাই, এর সোল পারপাস ইজ দ্য ইজ প্রোডাকশন অফ নলেজ। ঠিক আছে, তো এই হচ্ছে একটা কোয়েশ্চেন যেখান থেকে উত্তর মানে কোয়েশ্চেন এসেছিল, আর এটা কিন্তু মানে ওখান থেকেই নেওয়া হয়েছে কোয়েশ্চেনটা। তো মনে রাখবে, এবার যদি যাই কোনটা ট্রু ছিল, তো তোমরা তিনটে অপশন পেয়ে গেলে। নট ট্রু এটা, কারণ এরা দেখছো যে এর মেন এম হচ্ছে কোয়ালিটি ইমপ্রুভ করা। ঠিক আছে, তো এটা মনে রাখবে। এছাড়া কি আছে, which of the success activities best indicate the cyclic nature of the action research strategy? দেখো অ্যাকশন রিসার্চের পার্ট ছিল পার্টিসিপেটরি রিসার্চ। ঠিক আছে, তো এই এক আসলো, এই দুই আসলো আবার অ্যাকশন রিসার্চ থেকে। তো এটা কি হবে বলো, এটা কিন্তু ওল্ড কোয়েশ্চেন। রিফ্লেক্ট, অবজার্ভ, প্ল্যান, অ্যাক্ট, অবজার্ভ, অ্যাক্ট, রিফ্লেক্ট, প্ল্যান, অ্যাক্ট, প্ল্যান, অবজার্ভ, রিফ্লেক্ট, প্ল্যান, অ্যাক্ট, অবজার্ভ, রিফ্লেক্ট, কোনটা হবে এটা বলো? এটা ওল্ড কোয়েশ্চেন বা তোমরা পারবে, এটা আমি জানি। বাহ, আমার সত্যি খুব ভালো লাগছে উত্তরগুলো দেখে। একদম ঠিক, 4 নম্বরটাই ঠিক হবে। প্ল্যান, অ্যাক্ট, অবজার্ভ, রিফ্লেক্ট, এটাই ঠিক। কারণ আমরা প্রথমে কিছু একটা জিনিস প্ল্যান করব। প্রথমত আমাদের একটা এই যে স্ট্র্যাটেজিতে আমরা চলছি, সেরকম একটা প্ল্যান করব। প্ল্যান করার পর অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান আমরা অ্যাক্ট করব, সে অনুযায়ী স্টেপ নেব। যদি পড়তে হয় পড়বো, যদি ঘুমোতে হয় ঘুমোবো, খেতে হলে খাবো। সবথেকে বড় জিনিস হচ্ছে খাবো ঘুমোবো প্রপারলি, কারণ এক্সাম আছে, তাহলে টেনশন হবে না, না হলে কিন্তু টেনশন হবে। তো মনে রাখবে, খাওয়া আর ঘুমানো যেন প্রপার হয় এক্সামের আগে। ঠিক আছে, রাত জেগে পড়ার কোনো দরকার নেই, তোমরা অলরেডি প্রিপেয়ার, দেখো কি সুন্দর সবাই উত্তর দিতে পারছো। তো অ্যাক্ট যেন প্রপার হয়, প্রথমে প্ল্যান করবে, দেন অ্যাক্ট, দেন অবজার্ভ। অবজার্ভ কি করবে, যে কি কি হয়তো পড়া হয়েছে বা তোমার কি কি এখনো ল্যাকিং পাওয়ার আছে, এন্ড দেন রিফ্লেক্ট, যেগুলো মনে হচ্ছে যে একটু উইক আছে সেগুলো পড়ে নেবে। তাহলে অ্যাকশন রিসার্চ হয়ে যাবে। এই কয়দিন তো এক্সামে আমাদের দেরি আছে, এখন তো আমরা অ্যাকশন রিসার্চই করবো সবাই। তো প্ল্যান, অ্যাক্ট, অবজার্ভ অ্যান্ড রিফ্লেক্ট। ঠিক আছে, এটাই ঠিক। প্রথমে আমাদের প্ল্যান করতে হয়, উইদাউট প্ল্যান কিন্তু হয় না। প্রথমে যদি আমরা রিফ্লেক্ট করতে থাকি বা প্রথমে অবজার্ভ করতে থাকি, তাহলে হয় না। আমাদের প্রথমে প্ল্যান করতে হয়, দেন অ্যাক্ট, অবজার্ভ, দেন রিফ্লেক্ট। এরপর কি আছে, টাইপস অফ রিসার্চ: ফান্ডামেন্টাল রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ, অ্যাকশন রিসার্চ, ইভলিউটিভ রিসার্চ। দেখো অ্যাকশন রিসার্চ আবার আছে, মানে এর ছাড়বেই না। আমি তো বলছি এনটিএর এটা কমন টপিক যে অ্যাকশন রিসার্চ ওরা ছাড়বে না, এরকম টাইপের আর কি। তো মানে 90% শিওর যে অ্যাকশন রিসার্চ থেকে একটা কোয়েশ্চেন থাকবেই, এরকম। তো চোখ বন্ধ করে অ্যাকশন রিসার্চ কিন্তু দেখে যাবে, ঘুরে ফিরে অ্যাকশন রিসার্চ দিচ্ছে। আর এরকমও হয়েছে যে কোয়েশ্চেনটা 20 তারিখে এসেছিল, সে কোয়েশ্চেনটা সেম টু সেম রিপিট করেছে 21 তারিখে। ঠিক আছে, তাই এরকম না যে কোয়েশ্চেন রিপিট হবে না, কে বলতে পারে এই কোয়েশ্চেন গুলো থেকেও এক একটা রিপিট হয়ে যেতে পারে। তো এগুলো কিন্তু ভালো করে দেখে নেবে। তো বলো কোনটা হবে, ফান্ডামেন্টাল রিসার্চ কি হবে?
আগে চঞ্চলা খুব টেনশন করতো, আজ প্রত্যেকটা উত্তর ঠিক দিচ্ছে। বা চঞ্চলা, খুব ভালো। প্রথমত আমার খুব ভয় লাগতো ফার্স্ট পেপার নিয়ে। এখন কনফিডেন্স এসে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, এখন অনেকটা এসেছে। খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, বেশিরভাগ উত্তরই ঠিক আছে। আই থিঙ্ক একটাই ভুল আছে, বাকি সব ঠিকই আছে। আরো যদি কারোর উত্তর দেওয়ার থাকে বলতে পারো। দেখো, ফান্ডামেন্টাল রিসার্চ কি হয়, ঠিক আছে? ফান্ডামেন্টাল রিসার্চ এখানে দেওয়া আছে। প্রথমত আমি এই লেফট সাইডের অপশন গুলো পড়ে নিই। ফাইন্ডিং আউট দ্য এক্সটেন্ট অফ প্রিজার্ভ প্রিজার্ভ ইম্প্যাক্ট অফ অ্যান ইন্টারভেনশন। আর কি হয়, ডেভেলপিং অ্যান এফেক্টিভ এক্সপ্লেনেশন থ্রু থিওরি বিল্ডিং, improving an existing situation through use of intervention, and exploring the possibility of a theory for use in various situations. তো ফান্ডামেন্টাল রিসার্চ কি হয় না, ডেভেলপিং অ্যান এফেক্টিভ এক্সপ্লেনেশন। দেখো, ফান্ডামেন্টাল হচ্ছে যেখানে কি হয় না, এক্সপ্লেনেশন থাকে, ঠিক আছে, থ্রু থিওরি বিল্ডিং। তাই এ হবে 2, কারণ যেখানে এক্সপ্লেনেশন দেওয়া হয়। মনে রাখবে, ফান্ডামেন্টালের সাথে, ফান্ডামেন্টাল কিছু না, একটা বেসিক রিসার্চ করছে, একটা রিসার্চ যখন শুরু হচ্ছে, তো রিসার্চটাকে তুমি এক্সপ্লেনেশন দিয়েই তো চলবে, তাই না, থিওরি বিল্ডিং দিয়ে। কারণ তোমার কাছে রিসার্চের মানে এক্সপেরিমেন্টের জন্য কিছু নেই, তোমার কাছে খুব একটা বেশি ডেটা নেই, তো তাহলে কি এক্সপ্লেনেশন দিয়ে শুরু করবে। তো ফান্ডামেন্টাল সবসময় এক্সপ্লেনেশন দিয়ে শুরু হয়। এই দুটো, এটার সাথে এটা ম্যাচিং ওয়ার্ড বলতে পারো, ঠিক আছে? তো এটা হবে কিন্তু ডেভেলপিং অ্যান্ড ইফেক্টিভ এক্সপ্লেনেশন থ্রু থিওরি বিল্ডিং। এবার হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ, যেখানে আমরা কিছু একটা অ্যাপ্লাই করব। তো সেটা কি হবে? সুমনা উত্তর দিয়েছে দেখলাম। অ্যাপ্লাইড মানে যেখানে তুমি কিছু একটা অ্যাপ্লাই করছো, ঠিক আছে, যে কোনো কিছুতে একটা অ্যাপ্লাই হচ্ছে। হ্যাঁ, উত্তর দাও বাকিরা। কি হবে মৈত্রেয়ী, কি মনে হচ্ছে? মৈত্রেয়ী, শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, আই শোনা থিঙ্ক, যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কি হবে মনে হচ্ছে বলো তো? হ্যাঁ ম্যাম, 1 মিনিট বলছি। হুম। একটু লেখাটা ছোট আছে, আমি বুঝতে পারছি, এটা একটা প্রবলেম। ম্যাম, আই থিঙ্ক 4 হবে। হ্যাঁ, 4ই হবে। অনেকেই ঠিক উত্তর দিয়েওছে মানে চ্যাট বক্সে। দেখো, অ্যাপ্লাইড রিসার্চ কি হচ্ছে, তুমি একটা জিনিস যখন কিছু অ্যাপ্লাই করছো, আর ধরো আহ, আমি ধরো একটা, আমাকে কেউ ম্যাথসের সূত্র বললো, তাই না, যে a+b তার হোল স্কয়ার মানে a² + 2ab + b²। এটা সূত্র আমাকে বলে দিল। এবার আমি এটার অ্যাপ্লাই কোথায় করব, যখন আমাকে এরকম কোনো ম্যাথ দেওয়া হবে। তাহলে সেরকম আমাদের লাইফে আমরা অ্যাপ্লাইড রিসার্চ কখন করবো, মানে নর্মাল রিসার্চ বলো, নিজের পার্সোনাল লাইফ বলো, এডুকেশনাল লাইফ, যেটাই হোক, কখন করব? হ্যাঁ, কখন করব না, যখন আমরা কোনো একটা সিচুয়েশনে সেটাকে গিয়ে এক্সপ্লোর করব, ঠিক আছে, যখন সেটাকে গিয়ে তুমি পসিবল থিওরিজ গুলো দেখবে। আর তোমায় বলা হচ্ছে যে তুমি এই এইগুলো পড়েই যাবে, তাই না, তোমাকে এগুলো স্ট্র্যাটেজি দেওয়া হচ্ছে। আর তুমি অ্যাপ্লাই কখন করবে, এক্সামে গিয়ে। তো যখন তুমি ওই সিচুয়েশনটা পড়বে না, কোনো একটা সিচুয়েশন, এক্সামের সিচুয়েশনে গিয়ে তুমি এটাকে করতে পারবে। তাই অ্যাপ্লাইড রিসার্চ হচ্ছে তুমি যে পসিবিলিটি গুলো থাকে সেটাকে যখন এক্সপ্লোর করা হয়, এক্সপ্লোরিং দ্য পসিবিলিটি অফ আ থিওরি ফর ইউজ ইন ভ্যারিয়াস সিচুয়েশন। এটাই হবে, একদম ঠিক। অনেকেই উত্তর দিয়েছে চ্যাট বক্সে, ঠিক আছে। এবার হচ্ছে অ্যাকশন রিসার্চ। অ্যাকশন রিসার্চ কি হবে তাহলে বলে নাও, চ্যাট বক্সে আবার দাও, অনেকে তো উত্তর দিয়েইছে। হ্যাঁ। হুম, খুব ভালো উত্তর, খুব ভালো আসছে।
অ্যাকশন রিসার্চ কি হবে না, ইমপ্রুভিং অ্যান এক্সিস্টিং সিচুয়েশন থ্রু ইউজ অফ ইন্টারভেনশন। এটাই ঠিক হবে, কারণ কোনো একটা সিচুয়েশনকে হিসাব করে সেই হিসাবে মানে একটা সিচুয়েশনকে ইমপ্রুভ করা, কোনো একটা সিচুয়েশন তুমি এক্সিস্ট করছো, একটা জায়গায় আছো বা কোনো একটা সিচুয়েশন এক্সিস্টিং সিচুয়েশন চলছে, সেখানে একটা ইন্টারভেনশন করা, সেখানটা ইমপ্রুভ করা। হঠাৎ করে একটা কোনো প্রবলেম, সেই প্রবলেমটা আমরা সলিউশন করবো, অ্যাকশন হবে সেটা একটা। ইভলিউটিভ রিসার্চ, তাহলে কি হবে এটা? হুম, খুব ভালো। এক নম্বরই হবে ফাইন্ডিং আউট দ্য এক্সটেন্ট অফ প্রিজার্ভ ইম্প্যাক্ট অফ অ্যান ইন্টারভেনশন। ঠিক আছে, তো তাহলে আমি আরেকবার বলে দিই, ফান্ডামেন্টাল রিসার্চ কি ছিল? 2, ডেভেলপিং অ্যান এফেক্টিভ এক্সপ্লেনেশন। অ্যাপ্লাইড রিসার্চ কি ছিল? না, এক্সপ্লোরিং দ্য পসিবিলিটি অফ আ থিওরি ফর ইউজ ইন ভ্যারিয়াস সিচুয়েশন। অ্যাকশন রিসার্চ ছিল যে ইমপ্রুভিং অ্যান এক্সিস্টিং সিচুয়েশন। আর ইভলিউটিভ রিসার্চ ছিল finding out of the extent of preserve impact of an intervention. তো কোয়েশ্চেন টাফ আসছে না, কিন্তু আমি বারবার বলছি, দেখো আবার রিসার্চ এথিক্স থেকে কোয়েশ্চেন। The problem of research ethics is concerned with which aspect of research activities. Research ethics কিসের ওপরে কনসার্ন করে? ঠিক আছে, কোন অ্যাসপেক্টের ওপরে? রিসার্চ অ্যাক্টিভিটিজ এর ওপরে। তো বলা হচ্ছে following the prescribed format of a thesis, data analysis through qualitative and quantitative techniques, defining the population of research, evidence-based research reporting. কি মনে হচ্ছে রিসার্চ এথিক্স মেইনলি রিসার্চ অ্যাক্টিভিটিজ এর কিসের উপর কনসার্ন করে? আচ্ছা, দেখে নিয়েছি উত্তর। এবারে তোমরা অনেকেই 2 বলছো, 2 হবে না কেন জানো? রিসার্চ এথিক্স আমি এটাই বলছি যেখানে তুমি প্রপার ক্রেডিট দেবে। ঠিক আছে, প্রপার ক্রেডিট দেওয়া মানে তুমি কাউকে, যদি তুমি আমার থেকে কিছু নিচ্ছ আমার নাম দেবে, আমি তোমার থেকে নিচ্ছি তোমার নাম দেবো, এটা যদি না ফলো করা হয় তখন রিসার্চ এথিক্স, রিসার্চ অ্যাক্টিভিটিজ এর যে নিয়ম সেটার উল্লঙ্ঘন করা হচ্ছে। তো এটা সবসময় এভিডেন্স বেসড রিসার্চ রিপোর্টিং এর উপর ধ্যান দেবে, এভিডেন্স যা থাকবে সেটাকে রিপোর্ট করবে, সেটার উপর ধ্যান দেবে। ডেটা অ্যানালাইসিস তো নর্মাল হয়, কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ হবে রিসার্চ অ্যাক্টিভিটিসে, বাট রিসার্চ এথিক্স কাকে ফলো করবে, কিসের উপর কনসার্ন হবে? এভিডেন্স বেসড রিসার্চ রিপোর্টিং, কারণ এখানে ক্রেডিটের ব্যাপারটা এসে যায়। তাই আমি যদি কোনো একটা জায়গা থেকে একটাও লাইন নিচ্ছি, আমার সেই ক্রেডিটটা দেওয়া উচিত। তাই এটা 4ই হবে রাইট অ্যান্সার। অনেকে 4 দিয়েছো, তো 4ই হবে রাইট অ্যান্সার। এছাড়া কি আছে? which of the following sequence of research steps is nearer to scientific method? কোন কোন সিকোয়েন্স গুলো রিসার্চ স্টেপসের জন্য সায়েন্টিফিক মেথড ফলো করছে? এটা অনেকটা লম্বা আছে, তোমরা জাস্ট আমায় বলো যে কি হবে সায়েন্টিফিক মেথডের জন্য। সাজেস্টেড প্রথমে একটা প্রবলেমের সলিউশন করা হবে, দেন ডিডাক্টিভ দ্য কনসিকুয়েন্স অফ সলিউশন, নাকি প্রিজার্ভিং দ্য প্রবলেম সিচুয়েশন, লোকেশন অফ ডিফিকাল্টি অ্যান্ড টেস্টিং দ্য সলিউশন। 2 নম্বরে প্রিজার্ভিং দ্য প্রবলেম সলিউশন অ্যান্ড প্রিজার্ভিং দ্য প্রবলেম সলিউশন, লোকেটেড দ্য অ্যাকচুয়াল প্রবলেম। তারপরে 3 নম্বরে আছে ডিফাইনিং আ প্রবলেম, আইডেন্টিফাইং দ্য কজ অফ প্রবলেম। আর 4 নম্বরে আছে আইডেন্টিফাইং দ্য কজাল ফ্যাক্টর, ডিফাইনিং আ প্রবলেম। দেখি তোমরা কি বলছো, তারপর আমি উত্তরটা বলছি। এটা অনেকটা বড় তো আমি পড়তে গিয়ে টায়ার্ড হয়ে যাবো। রেখা, যদি তোমার কোনো প্রশ্ন থাকে আমি লাস্টে জিজ্ঞাসা করে নেবো, আপাতত চ্যাট বক্স ইউজ করে আমায় বলতে পারো, ঠিক আছে? খুব ভালো, বেশিরভাগই রাইট অ্যান্সার আসছে। আমি বলছি না তোমরা খুব এখন মানে একদম এক্সামের জন্য রেডি সবাই, খুব ভালো। হ্যাঁ, উত্তর হবে 3 নম্বরই, কারণ 4 নম্বর হবে না। যারা 4 দিচ্ছ অপশন সেটা ভুল, কারণ আইডেন্টিফাইং দ্য কজাল ফ্যাক্টরস হবে না। যে কোনো রিসার্চের আমি কি বলেছিলাম, শুরু হবে প্রবলেম দিয়ে, প্রবলেমটাকে সার্চ করতে হবে, তুমি বুঝতে হবে যে কি প্রবলেম আছে, আমার রিসার্চ কোয়েশ্চেন কি, তাই না?
সেখান থেকেই শুরু হয়। যেখানে ছিল প্রিজার্ভিং দ্য প্রবলেম সিচুয়েশন, প্রথমে সেটাকে প্রিজার্ভ করা। প্রিজার্ভ কি করে করবে তুমি যদি আগে প্রবলেমটা খুঁজেই না পাও? আমি যদি জানি না যে আমার কি রোগ হয়েছে, তাহলে আমি ওষুধটা খাবো কি করে? ঠিক আছে। তো আর এখানে কি ছিল, সাজেস্টেড সলিউশন অফ দ্য প্রবলেম। সলিউশন দিয়ে কি হবে, আগে তো প্রবলেমটা জানতে হবে। এখানে কজাল ফ্যাক্টর কি কি রিজন আছে সেটা জানবে। আগে তো তুমি প্রবলেম জানবে, তারপর তো প্রবলেমের কারণ জানবে। সুতরাং সবসময় রিসার্চ কোয়েশ্চেন দিয়েই শুরু হয়, এটা মনে রাখবে। আর কোনো স্টেপ হয় না, এটা একদম মানে চোখ বন্ধ করে 3 নম্বর বলার উত্তর, কারণ কোয়েশ্চেন দিয়ে শুরু হয়। দেন তার যে কজলস হয় সেটা হয় ডিফাইনিং দ্য পপুলেশন, তারপর কি কি মানে সেটা বলতে পারো ডেসক্রাইব করা হয়। অ্যান্ড দেন ড্রয়িং আ স্যাম্পল নেওয়া হয়, অ্যান্ড দেন ডেটা কালেক্ট হয়, তারপর লাস্টে রেজাল্ট অ্যানালাইজ করা হয়। তো সবসময় এই স্টেপই ফলো করা হয়। সবসময় যে অ্যাজ ইট ইজ কোয়েশ্চেন পাবে তা নয়, বাট এই স্টেপগুলো ফলো করবে। যে কোয়েশ্চেন দিয়ে শুরু হবে, দেন তার কোয়েশ্চেনটা কেন হচ্ছে তার কজ দেখা হবে, তারপর সেটাকে ডিফাইন করা হবে বা এক্সপেরিমেন্ট করা হবে, কিছু স্যাম্পল নেওয়া হবে, তারপর ডেটা অ্যানালাইজ করা হবে, আর দেন অ্যাট দ্য এন্ড রেজাল্ট আসবে। রেজাল্ট অ্যাট দ্য এন্ড আসে, তো এন্ডে আমরা যদি দেখি রেজাল্ট আর শুরু হয় প্রবলেম দিয়ে। ঠিক আছে, তো এটাই গেল রিসার্চে। তো মেনলি রিসার্চ থেকে এই কোয়েশ্চেন গুলো আসছে, এই টাইপের কোয়েশ্চেন আসছে। তো এগুলোই বারবার তোমরা ফলো করো। এখানে যে পয়েন্ট গুলো দেওয়া আছে আমি যে বললাম, এই পয়েন্ট গুলো ফলো করো, দেখো অনেক কমন পাবে। দেখার তো সবই আছে, কোন পার্ট আসবে বলা যায় না, বাট এগুলো থেকে বেশি ফোকাস করছে। রিডিং কম্প্রিহেনশন থেকে আমি সেদিনও বলেছি, আজও বলছি যে এখান থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন দিচ্ছে, সুতরাং কিছু টেনশনের কারণ নেই। চ্যাপ্টার পড়ে নেবে, যেখান থেকে দেওয়া থাকবে আনসিন প্যাসেজ, অ্যান্ড দেন কোয়েশ্চেন করবে। পড়ার আমি যে টেকনিক বলেছি, যে প্রথমে একটা প্যারা পড়ে কোয়েশ্চেনে গিয়ে আবার ব্যাক করে পড়ে নিও, অ্যান্ড হচ্ছে যে কোয়েশ্চেনের ওয়ার্ডিং গুলো মানে কি পয়েন্ট গুলো খোঁজার চেষ্টা করো, যে কোন কোন মেন পয়েন্ট গুলো, মেন ওয়ার্ড গুলোর উপর ধ্যান দিচ্ছে। তো তাহলে কিন্তু কম সময়ের মধ্যে ইজিলি উত্তর করতে পারবে। তো রিডিং কম্প্রিহেনশন থেকে এবার যেরকম কোয়েশ্চেন আসছে তাতে খুব ইজিলি 5-এ 5 মানে 5টা ঠিক করা যাবে, 5-10 নাম্বার খুব ইজিলি আসা যাবে। জাস্ট মাথা ঠান্ডা করে পড়বে। এরকম ভেবো না যে এনটিএ খুব সবসময় জটিলই দেয়, মানে ভেতরে নিশ্চয়ই কোনো ইনার মিনিং দেখে দিচ্ছে। সবসময় এরকম হয় না, ইনার মিনিং দিতেও পারে, নাও দিতে পারে। তো সুতরাং যদি তোমার মনে হচ্ছে যে উত্তরটা অ্যাজ ইট ইজ আছে, তাহলে কিন্তু অ্যাজ ইট ইজই করে দিও। যদি মনে হয় যে না অ্যাজ ইট ইজ খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন ভাবার চেষ্টা করবে যে ইনার মিনিং কি আছে। আর একটা লাস্টের কোয়েশ্চেন হয়ে যায় ডিফিকাল্ট, যেটা হচ্ছে যে প্যাসেজটার কি নাম দেওয়া হবে। সেক্ষেত্রে দেখবে ওয়ার্ডিং যদি কমন আসে, সেক্ষেত্রে সেই ওয়ার্ডিংটাকে ফলো করার চেষ্টা করবে, যে কোনো একটা ওয়ার্ড বারবার ইউজ হয়েছে, বা রাইটার যে বা এডিটার যে তার মাইন্ডসেটটা কিভাবে ছিল পুরো প্যাসেজটা পড়ে, সেটা করে মানে যেটা বেশি নিয়ারেস্ট হবে সেটাই করো। এই গেল রিডিং কম্প্রিহেনশন, এখান থেকে আর বেশি কিছু বলার নেই। নর্মাল রিজনিং যেটা আছে, মানে যেগুলো আমরা ডিআই এর সাথে যে রিজনিং গুলো করি, সেখান থেকে টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স থেকে ম্যাথ ছিল একটা দুটো। যেরকম কোনো ট্রেন নিয়ে থাকতে পারে, বা এতজন শ্রমিক কাজ করছে, তো 100 দিন পরে তাদের কি হবে, যেগুলো আমরা ক্লাস 6-7 লেভেলে করে এসেছি, সেখান থেকে কোয়েশ্চেন ছিল। বাট কোয়েশ্চেনের নাম্বার খুব কম, কোনোটাতে একটা কোয়েশ্চেন ছিল, কোনোটাতে ছিল না। তাই যদি মনে হয় ম্যাথসে আমি উইক, খুব বেশি ভয় পাওয়ার দরকার নেই। পারলে একটু পার্সেন্টেজ বা এই টাইম স্পিডের যদি প্র্যাকটিস আছে একটু দেখে নিও। যদি নাও পারো তো খুব একটা ভয় পাওয়ার কিছু নেই, নিজের মতো ওটাতে দেখে নিও। আসবেই তার কোনো গ্যারান্টি নেই, 1-2টোতে ছিল, সবগুলোতে ছিল না। নাম্বার সিরিজ থেকে কোয়েশ্চেন আসবে। নাম্বার সিরিজ তোমরা অলরেডি প্র্যাকটিস করেছো সবাই। আর নাম্বার সিরিজ কিন্তু ইজি ছিল, খুব যে বেশি ভেবে মানে হচ্ছেই না এরকম ছিল না, ইজি ছিল। এনকোডিং ডিকোডিং থেকে কোয়েশ্চেন ছিল, ধরো যদি আমি ফ্লাইটকে যদি ফ্লাই এর সাথে তুলনা করি, তাহলে হয়তো এয়ার হোস্টেসকে যদি আমি হয়তো স্কাই এর সাথে তুলনা করি, তাহলে হয়তো পাইলটকে কি বলা হবে, এই টাইপের এনকোডিং ডিকোডিং। বা হয়তো এ কে যদি সি বলা হলো, সি কে যদি ই বলা হলো, তাহলে কি হবে, এই টাইপের কোয়েশ্চেন ছিল। তো এগুলো তোমরা পেরে যাবে, মানে জাস্ট নর্মাল যে কি বলবো, নর্মাল যে বুদ্ধি সেটা অ্যাপ্লাই করলে পেরে যাবে। এর থেকেও খুব টাফ কোয়েশ্চেন দেয়নি, ইজি কোয়েশ্চেন দিয়েছিল। অ্যাসেশন রিজনিং, সেক্ষেত্রেও কিন্তু তোমরা যে বারবার যে লাইন দেওয়া থাকবে, অ্যান্ড সেখান থেকে যে রিজনিং যে দেওয়া থাকবে, কোয়েশ্চেন দেওয়া থাকবে, সেটা কিন্তু ফলো করছে, খুব একটা জটিল করছে না। বারবার দেখে নিও যে সাপোর্ট করছে কিনা একটা অপরকে। ঠিক আছে, তো অ্যাসেশন যেটা বলবে, যে যদি বলা হয় যে এনটিএ নেট এক্সাম কন্ডাক্ট করে, ঠিক আছে, এবার রিজন যদি দেওয়া হলো যে বিকজ
নেট এক্সাম কোয়ালিফাই করলে কেউ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে বা এলিজিবল হয়ে যাবে, ঠিক আছে? তো রিজন তো এটা নয় যে এনটিএ কন্ডাক্ট করছে মানে কেউ একটা এক্সাম দিয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যাওয়ার জন্য এলিজিবল হয়ে যাবে। দুটো একে অপরকে সাপোর্ট করে, বাট রিজন এটা নয় যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের এলিজিবিলিটি নিতে গেলে এনটিএ কেই নেটের এক্সামটা কন্ডাক্ট করতে হবে। আগে সিবিএসসি করতো, এর আগে ইউজিসি করতো। সুতরাং দুটোই ট্রু, বাট একে অপরকে সাপোর্ট করে কথা বলছে না, ঠিক আছে? এবার যদি দেওয়া থাকতো যে এনটিএ এক্সামটা এরকম, এই সরি নেটের এক্সামটা দেওয়া হয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের এলিজিবিলিটির জন্য, তো সেটা কি হতো না, যদি এরকম কোনো রিজন দেওয়া থাকতো যে যদি কেউ একজন পাস করে তারপর সে ইন্টারভিউ ফেস করতে পারবে, তাহলে একে অপরকে সাপোর্ট করে। তো এটা জাস্ট পড়ে বোঝার চেষ্টা করবে যে কে কাকে কতটা সাপোর্ট করছে, আদৌ মানে দুটো যাচ্ছে কিনা। সেক্ষেত্রে অনেক সময় ওয়ার্ডিং যদি অনেক কমন থাকে তো বেশিরভাগ সাপোর্ট করে নেয়, বাট সেটা ডেফিনেটলি বারবার বলছি ডিপেন্ড করে, তাই বারবার ভালো করে একটু পড়ে নিও কেয়ারফুল হয়ে। তো এখান থেকে আর বেশি টাইম নিচ্ছি না, ইজি ছিল এগুলোতে, মানে বেশি টেনশন করবে না, এই পার্টগুলোতে তোমরা খুব ইজিলি মার্ক ওঠাতে পারবে আমি জানি। টিচিং অ্যাপটিটিউড রিসার্চ থেকে যখন পাচ্ছ, রিজনিং তো জাস্ট একটা ক্যালকুলেটিভ জিনিস, করতে পারলেই নাম্বার। আর জাস্ট ফ্রি হয়ে বিনা টেনশনে যদি বসে এক্সামটা দাও আরামসে হয়ে যাবে, এগুলো খুব একটা টাফ নয়, এগুলো ছোট বয়স থেকে আমরা একটু একটু প্র্যাকটিস করেই থাকি তো হয়ে যাবে। কমিউনিকেশন থেকে দেখো কোয়েশ্চেন আসছে, যেটা হচ্ছে ক্লাসরুম কমিউনিকেশন। পরের কোয়েশ্চেনটা দেখাবো, বুঝতে পারবে। ক্লাসরুম কমিউনিকেশন আমি ক্লাসে পড়িয়েওছি, তাছাড়া নর্মালি যদি যাদের পড়া নেই তাদের কথা বলছি। একটা ক্লাসরুমের এক্সপিরিয়েন্স আমাদের সবার আছে, সেক্ষেত্রে যখন আমরা একটা ক্লাসরুমে থাকি সেক্ষেত্রে যে কমিউনিকেশন হয় সেটা কি কি স্টেপ ফলো করে বা কিভাবে চলে বা স্টুডেন্টের সাইড থেকে কিভাবে আসে, সেটাই কিন্তু কমিউনিকেশনের মধ্যে পড়ছে। ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন থেকে কোয়েশ্চেন ছিল, একটা কমিউনিকেশনে কি কি বাধা হতে পারে। কখনো ল্যাঙ্গুয়েজ বাধা হতে পারে, কখনো হয়তো আমাদের ওয়ার্ড মিনিংটাতে বাধা হতে পারে, একই ওয়ার্ডের অনেকগুলো মিনিং হয়, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো না যে কি কমিউনিকেশনটা কি বলতে চাইছে আগের জন। আবার এটা হতে পারে যে ডিস্টেন্স, হয়তো ডিস্টেন্সটা অনেক বেশি হয়ে গেল, বা আজকাল আমাদের যে অনলাইন ক্লাস চলছে তাতে হয়তো নেটওয়ার্কের প্রবলেম হলো, তোমরা শুনতে পেলে না, তো এগুলো হচ্ছে ব্যারিয়ার্স। ব্যারিয়ার্স থেকে কোয়েশ্চেন ছিল আর ক্লাসরুম কমিউনিকেশন থেকে কোয়েশ্চেন ছিল, সুতরাং ব্যারিয়ার্স গুলো আরো ভালো করে দেখে নিও আর ক্লাসরুম কমিউনিকেশনটা খুব ভালো করে দেখে নিও, এটা খুব ইম্পর্টেন্ট। আর এইগুলো থেকে কোয়েশ্চেন আসছে, তো কমিউনিকেশন চ্যাপ্টারটা হার্ড নয়, পেরে যাবে। তাছাড়া মাস মিডিয়া আছে একটা ইম্পর্টেন্ট টপিক, কিন্তু ওখান থেকে এতটা কোয়েশ্চেন এখনো পর্যন্ত আসেনি, বেশিরভাগ এসছে ব্যারিয়ার্স থেকে আর ক্লাসরুম কমিউনিকেশন থেকে। তো এগুলো একটু ভালো করে দেখে নিও। কোয়েশ্চেন কেমন ছিল? অ্যাটিটিউড, অ্যাকশন, অ্যাপিয়ারেন্স ইন দ্য কন্টেক্সট অফ ক্লাসরুম কমিউনিকেশন আর কনসিডার্ড অ্যাজ। কারণ একটা অ্যাটিটিউড, অ্যাকশন বা অ্যাপিয়ারেন্সকে কিসের মধ্যে ফেলা হবে? ইম্পার্সোনাল, ইরেশনাল, ভার্বাল না নন ভার্বাল কমিউনিকেশন? এটা তো আমার মনে হয় সবাই পারবে, ওই দেখি চ্যাট বক্সে উত্তর দাও। হুম, খুব ভালো। তো যখন আমরা আহ, কিছু একটা অ্যাকশন, অ্যাটিটিউড এভাবে চলছি, হ্যাঁ মিঠু তুমি চ্যাট বক্স ইউজ করো, আমি লাস্টে যদি কোয়েশ্চেন থাকে তো নিশ্চয়ই নেবো, আমি টাইম দেবো কোয়েশ্চেন করার তখন, হ্যাঁ? কারণ এখন 10টা ইউনিট তো, তাই আগে আমি পড়িয়ে নিচ্ছি তারপর আমি আসবো। চ্যাট বক্স আপাতত ইউজ করতে পারো। তো আহ, যখন আমরা কোনো একটা অ্যাটিটিউড দেখাচ্ছি বা অ্যাকশন, অ্যাটিটিউড দেখাচ্ছি মানে হ্যাঁ আমি অ্যাটিটিউড, ওই অ্যাটিটিউড নয়, ক্লাসে যে একটা নর্মাল টিচিং অ্যাটিটিউড হয় সেটা বলা হচ্ছে, একটা পড়ানোর স্টাইলকে বলা যেতে পারে। অ্যাকশন হয়, পড়ানোর স্টাইল হয়, ঠিক আছে? আর অ্যাপিয়ারেন্স, তাতে কি হয় না, সেটা কিসের মধ্যে পড়ে? তোমরা সবাই জানো আমরা যখন কিছু একটা ভয়েস বলি, আমি যে যে বলে পড়াচ্ছি এটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন, তাই না? কিন্তু যখন আমরা ফেশিয়াল এক্সপ্রেশন দিয়ে পড়াই বা যখন আমরা হাত দেখিয়ে পড়াই সেটাকে বলা হয় নন ভার্বাল। সেরকম আমি যদি কথা নাও বলি, আমি যদি কিছু ইন্ডিকেট করি, একটা ছবি দেখাই বা কিছু, সেটা নন ভার্বালের মধ্যে পড়ে যাবে। তো এই অ্যাটিটিউড, অ্যাকশন এসব নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে পড়ে। তো দেখো কোয়েশ্চেন কত ইজি দিচ্ছে, তাই না? মনে হচ্ছে না যে হ্যাঁ পারবে এবার? দেখো আগের প্র্যাকটিস আর এখনকার যে মানে হয় না, শুরুতে অনেক কিছু অনেক জটিল মনে হয়, বলে যে তুমি শুরু করো, দেখো তারপর ধীরে ধীরে স্টেপ গুলো ইজি হয়ে যাবে। তো এখন দেখো যে এরকম কোয়েশ্চেন দিচ্ছে কতটা ইজি হয়ে যাচ্ছে।
লজিক্যাল রিজনিং থেকে কিরকম কোয়েশ্চেন ছিল এবার। লজিক্যাল রিজনিং থেকে বেশিরভাগ কোয়েশ্চেন ছিল ইন্ডিয়ান লজিক থেকে। আমি তোমাদের বারবার বলেছিলাম যে ইন্ডিয়ান লজিকটা নতুন টপিক, যেহেতু এখান থেকে কোয়েশ্চেন থাকবে। যারা ইউটিউবের লেকচার গুলো ফলো করছো এই লাস্ট স্ট্র্যাটেজি নিয়ে বা কিছু, দেখবে সবাই বলছে, ইভেন আন একাডেমি পর্যন্ত বলছে যে আহ, এই জিনিসগুলো পড়ানো হয়নি। তো কি বলে, এগুলো যেন আমাদের কাছে একটু নতুন, তো জটিল, এগুলো হয়তো মানে আমরা এতটা ফোকাস করিনি, এইগুলো বলছে। বাট আমরা আমরা কিন্তু ইন্ডিয়ান লজিক খুব ভালো করে পড়েছি, তাই না? আমাদের খুব ভালো করে পড়ানো হয়েছে। হেড প্রভাস আমরা তো সংস্কৃত স্টুডেন্টরা তো অলরেডি জানে, মানে ইনবিল্ট হয়ে গেছে এখন। বাট ফ্যালাসিস, হেড প্রভাস, অর্থাপত্তি ফার্স্ট ব্যাচে, বিশেষ করে সেকেন্ড ব্যাচে এখনো লজিক্যাল রিজনিং এ এন্ট্রি হয়নি, তো তোমরা হয়তো খুব একটা বেশি এখন এটা পাওনি। বাট যাদের পড়ানো হয়েছে, আমি কিন্তু ইন্ডিয়ান লজিক পুরো কমপ্লিট করেছি, তো ওদের কাছে এগুলো একদমই জটিল মনে হবে না। আর যারা সেকেন্ড ব্যাচ আছো তাদেরও অল্প অল্প যা পড়ানো হচ্ছে তাতে কিন্তু ডাউট হওয়ার কথা নয়। বাকি অনেকেই বলছে, আমি দেখলাম ইউটিউব ভিডিওগুলো, বিশেষ করে আমার খুব মানে হাসি পাচ্ছিল যে ইন্ডিয়ান লজিক তো নতুন টপিক, সুতরাং আমরা এতটা পড়ানো হয়নি বা আমরা এখনো ফোকাস করিনি, ইন ফিউচার আমরা ধ্যান দেবো। সেম দেখলাম বাইনারির ম্যাথসে বলা হচ্ছে, বাইনারির কিন্তু পয়েন্ট দিয়ে একটা ম্যাথ ছিল কোনো একটা দিনে, ঠিক আছে? তো বলা হচ্ছে যে পয়েন্ট তো আমরা প্র্যাকটিস করাইনি, বাট আমরা পয়েন্ট প্র্যাকটিস করে নিচ্ছি, তাই না? তো আমরা কিন্তু ঠিকঠাক জায়গায় আছি যতটা আমার মনে হচ্ছে। তো ইন্ডিয়ান লজিক থেকে কিরকম কোয়েশ্চেন ছিল এবার, কিন্তু ভেন ডায়াগ্রাম আর থেকে একটাই বোধহয় কোয়েশ্চেন ছিল, আর নর্মাল যেগুলো আমরা পেয়ে থাকি তার থেকে কমই কোয়েশ্চেন ছিল। এখান থেকে বেশি কোয়েশ্চেন ছিল অনুমান থেকে। কোয়েশ্চেন ছিল পূর্ববাদ অনুমান, শেষবাদ অনুমান। যারা জানো না, অনুমান হচ্ছে ইনফারেন্স, আর কিছুই নয়। যখন আমরা একটা কিছু দেখে কিছু একটা অনুমান করি, সেটাকে অনুমান বলা হয়। ধরো একটা জায়গায় আমরা কোথাও ধূম দেখছি, ধূম দেখলে আমরা ভাববো যে এখানে নিশ্চয়ই বহ্নি আছে, এটাই হচ্ছে অনুমান। একটা দেখে আরেকটা অনুমান করা। আজ এখন যদি কেউ আমার এই ভয়েসটা শুনছে, ধরো আশপাশে কেউ, তো যেহেতু আমি কন্টিনিউয়াস বলে যাচ্ছি, তো তাহলে তারা নিশ্চয়ই ভাবছে এটা একটা ক্লাস চলছে, যেহেতু অনলাইন ক্লাসে সবার একটা এখন হ্যাবিট হয়ে গেছে যে কেউ নিশ্চয়ই এত কন্টিনিউ কথা বলে যাবে না, তাই না? তো সবাই আমায় দেখে এখন একটা, মানে দেখে বা শুনে যাই হোক, একটা অনুমান করতেই পারে যে আমি ক্লাস করাচ্ছি বা ক্লাসে আছি। তো সেটাকে বলা হচ্ছে অনুমান। এবার হয়তো এসে যখন সে আমার রুমের মধ্যে এন্ট্রি নেবে, তারপর দেখলো আচ্ছা আমি পড়াচ্ছি, আচ্ছা তখন ফাইনাল ডিসিশনে গেল। তো হ্যাঁ ঠিক আছে, সত্যিকারের এখানে কিন্তু ক্লাস হচ্ছে। তেমনি একটা ধূম দেখে বহ্নি আছে অনুমান করা হয়, আর অনুমান করার পরে যখন সেটা পরে গিয়ে দেখা হয় সামনে, সেটাকে গিয়ে সেখান থেকে কি বলবো, সেটা প্রমাণ হয়ে যায়। তাই অনুমান ও প্রমাণ, আমরা জানি প্রমাণ প্রথমত 6 প্রকারের হয়: প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি আর অনুপলব্ধি, তাই না? তো প্রত্যক্ষ হচ্ছে যখন আমরা কিছু চোখে দেখছি, বা আমাদের যে সেন্সরি অর্গান গুলো আছে, আমাদের যে ইন্দ্রিয় গুলো আছে, তা দিয়ে যখন আমরা কোনো একটা জিনিসকে প্রত্যক্ষ করছি, কোনো একটা জিনিসকে ডাইরেক্ট ইনফারেন্স হচ্ছে, তখন গিয়ে সেটা হচ্ছে প্রত্যক্ষ। এরপর অনুমান, এখনই বললাম যে কিছু একটা দেখে কিছু একটা অনুমান করা, অনুমান। এবার হচ্ছে উপমান, যখন আমাকে কেউ হয়তো একটা বললো যে আহ আমরা অনেকেই যে মেরু ভল্লুক গুলো আছে আমরা দেখিনি, বাট আমায় কেউ বললো যে যখন তুমি আইল্যান্ডে ঘুরতে যাবে এরকম টাইপের একটা ভালুক পাবে, যার পুরো গায়ে লোমে ভর্তি, ঠিক আছে, একটু সে লম্বা হবে, হোয়াইট কালারের হবে। এবার আমি হয়তো আইল্যান্ডে ঘুরতে গেলাম, সেখানে আমি এরকম একটা ভালুকে, এরকম একটা জন্তুকে আসতে দেখলাম, তখন আমার আচ্ছা আমাকে তো আমার বাড়িতে বলেছিল, তাহলে এটা মেরু ভল্লুক, তখন হয়ে যাবে উপমান। এবার প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, যখন আমরা শব্দ প্রমাণকে বিশ্বাস করি, যেমন এখন আমি যদি তোমাদের কিছু বলছি আর তোমরা বিশ্বাস করছো, ওটা হয়ে যাবে শব্দ প্রমাণ। বা হয়তো বৈদিক যে বাক্যগুলো আছে আমরা যে বেদে বিশ্বাস করি, সেগুলো তো শব্দ প্রমাণ হচ্ছে, তাই না? তো এরকম শব্দ প্রমাণ হয়। এছাড়া আছে অর্থাপত্তি আর অনুপলব্ধি। অর্থাপত্তিতে কি হয় না, যখন আমরা আহ যখন ধরো একটা জিনিসকে দেখে আমরা একটা কিছু অনুমান করি, যেরকম যদি আমরা হয়তো একজনকে দেখলাম যে অর্থাপত্তি থেকে কোয়েশ্চেন ছিল, হ্যাঁ এখানে দেখো পয়েন্ট। অর্থাপত্তিতে হচ্ছে যে যদি আহ ধরো আমরা দেখলাম যে দেবদত্ত দিওয়ানা ঘুমতে, যে সংস্কৃতে আছে আমাদের উদাহরণটা, একজনকে দেখো সকালবেলায়, দেবদত্ত আমাদের একজন মানুষ যিনি হয়তো ফ্যাট, বাট উনি দিনের বেলায় খান না, ঠিক আছে? তাহলে সবাই কি প্রেডিক্ট করছে, আচ্ছা ও তো ফ্যাট, তাহলে দিনে খায় না, মানে নিশ্চয়ই রাত্রে খায়। তাহলে এটা হচ্ছে অর্থাপত্তি হচ্ছে, মানে আমরা বলছি দেবদত্ত দিনে খায় না,
কিন্তু তাহলে আমি মনে মনে ধারণা করছি দেবদত্ত দিনে খায় না মানে রাত্রে নিশ্চয়ই খায়, তবেই তো ও মোটা, না হলে কি করে মোটা হচ্ছে? না খেলে তো কেউ মোটা হয়নি। তো সেটা হচ্ছে অর্থাপত্তি, সেরকম একটা এক টাইপের প্রমাণ প্রমাণ হয়। আর হচ্ছে অনুপলব্ধি। তো অর্থাপত্তি থেকে কোয়েশ্চেন ছিল, অনুমান থেকে কোয়েশ্চেন ছিল। অনুমান থেকে কি কোয়েশ্চেন ছিল? পূর্ববৎ আর শেষবৎ। পূর্ববৎ যে অনুমান ছিল সেখান থেকে পূর্ববৎ হয় যখন আমরা একটা কিছু দেখে আগে দেখে কিছু একটা অনুমান করি। ধরো আকাশে মেঘ দেখলাম, মেঘ দেখে আমাদের বৃষ্টির সম্ভাবনা হলো যে আচ্ছা আজকে মেঘ করেছে মানে আজ নিশ্চয়ই বৃষ্টি হবে, সেটাকে বলা হয় পূর্ববৎ অনুমান। আর তারপর যখন বৃষ্টি হলো আমার যে অনুমানটা ছিল সেটা সত্যি হয়ে গেল, সুতরাং অনুমান প্রমাণটা সত্যি হলো। তো পূর্ববৎ। শেষবৎ ধরো যদি আমি হয়তো আহ একটা জায়গায় হয়তো একটা আমি নদীর পাশে ঘুরতে গেছি, নদীর জল দেখলাম খুব ঘোলা আছে বা খুব পলি মাটি দেখতে পেলাম, তো আমি আন্দাজ করলাম যে হ্যাঁ কাল নিশ্চয়ই তাহলে বৃষ্টি হয়েছিল বা রাত্রে খুব বৃষ্টি হয়েছে, তাই এত পলি জমে আছে। তো আমি একটা আন্দাজ করলাম যে কালকে নিশ্চয়ই বৃষ্টি হয়েছে তাই আজ পলি জমা হয়েছে, তো এটাকে বলা হবে শেষবৎ। তো কিনতে হয় পূর্ববৎ, শেষবৎ আর সামান্যবৎ। তো এই পূর্ববৎ আর শেষবৎ থেকে কোয়েশ্চেন ছিল। এছাড়া আছে ফ্যালাসিস, বিভিন্ন আমাদের যে ফ্যালাসিস মানে বলা যেতে পারে ভ্রম হয়ে থাকে সেটাকে ফ্যালাসিস বলে, যেটাকে ইন্ডিয়ান লজিকে আবার হেত্বাভাস বলা হয়। আমাদের কিন্তু দুটোই আছে, ওয়েস্টার্ন ফ্যালাসিসও আছে সিলেবাসে, আবার হেত্বাভাসও আছে আমাদের সিলেবাসে। তো হেত্বাভাস তো মানে যারা সংস্কৃতের আছে তাদের তো অলরেডি পড়ানো হয়েছে, আর আমিও পড়িয়েছি তোমাদের ক্লাসে ইন্ডিয়ান লজিক্যাল রিজনিং হিসাবে। এর 5টা ভাগ আছে, আমি তারপর মানে একটু লম্বা টপিক, তো আমি খুব এন্ট্রি করছি না এখানে, বাট এই টপিক গুলো তোমরা পড়ে নিও। ফ্যালাসিস ধরো ধরো মানে ভ্রমগুলো কেমন হয়, ভুল কিরকম ভাবে হয়। ধরো বলা হলো যে আহ অস্ত্রোপচার বা আহ ধরো নাইফ ইউজ করা খুব ক্ষতিকর, কারণ নাইফে মানুষের জীবন যেতে পারে, তাই না? মানুষের জীবনহানি হতে পারে। একজন মানুষ যদি ছুরি ইউজ করে, ছুরিতে কিন্তু একটা মানুষের মৃত্যু হতে পারে। আবার বলা হলো যারা সার্জন হয় তারা ছুরি ইউজ করে, তাহলে সার্জনরা ক্রিমিনাল, এরকম যখন উদাহরণ দেয় সেটা তো ভুল, তাই না? তো এগুলো হচ্ছে ফ্যালাসিস বলা হয়। বা বলা হলো যে একটা হস্টেল যেখানে সব স্টুডেন্ট বদমাইশ হয়, খুব হয়তো চঞ্চল হয়ে থাকে বা বদমাইশ স্টুডেন্ট হয়ে থাকে, তো রাম সেখানে থাকে, তাহলে রামও বদমাইশ হবে। তো আমরা একটা প্রেডিক্ট করে নিচ্ছি, এটা সত্যি নাও হতে পারে, রাম তো ভালো স্টুডেন্ট হতে পারে। এগুলোকে বলা হয় ফ্যালাসিস। তো এগুলো খুব ভালো করে দেখে নিও, ঠিক আছে? এছাড়া ডিআই থেকে কোয়েশ্চেন ছিল, রেশিও, পার্সেন্টেজ, এভারেজ, প্রফিট লস থেকে কোয়েশ্চেন ছিল, ইন্টারেস্ট থেকে কোয়েশ্চেন ছিল। ডিআই থেকে জেনারেলি এরকমই কোয়েশ্চেন হয়, টেবিল বেস কোয়েশ্চেন হয়, সেখান থেকে পার্সেন্টেজ বার করতে হয়, প্রফিট লস টাইপের থাকে, ইন্টারেস্ট, রেশিও, এভারেজ, এরকমই থাকে প্রতি বছর। তো আমি এখানেও খুব একটা বেশি টাইম নেব না, এগুলো প্র্যাকটিসের ব্যাপার, যারা প্র্যাকটিস করেছে তাদের তো খুব ভালো, যাদের হয়নি তারা এগুলো একটু দেখে নিও। আইসিটি থেকে কিন্তু কোয়েশ্চেন খুব ইজি আসছে, তোমরা সবাই পারবে এরকমই কোয়েশ্চেন এসেছিল। খুবই মানে কি বলবো, টাইম যেগুলো তোমরা পড়েছো, যেরকম মুখ স্বয়ং, যেগুলো আমাদের অনলাইন টিচিং যে প্ল্যাটফর্ম গুলো আছে সেখান থেকে কোয়েশ্চেন আছে, এগুলো দেখে নিও। এটিএম মেশিনটা আইসিটির অ্যাকচুয়ালি নয়, এটিএম মেশিনের ফুল ফর্ম ছিল অটোমেটিক টেলার মেশিন, দেখে নিও সেটা। কম্পাইলার ইন্টারপ্রেটার থেকে কোয়েশ্চেন ছিল, বাইনারি তোমাদের করানো হয়েছে, বাইনারি কনভার্সেশন থেকে কোয়েশ্চেন ছিল পয়েন্ট দিয়ে, তো তোমরা পয়েন্ট গুলো প্র্যাকটিস করে নিও। কম্পিউটার মেমোরি থেকে কোয়েশ্চেন ছিল, ব্লুটুথ অ্যান্ড ওয়াইফাই থেকে কোয়েশ্চেন ছিল, ইনপুট আউটপুট ডিভাইস থেকে কোয়েশ্চেন ছিল। তো ব্লুটুথ আর ওয়াইফাই এর মধ্যে পার্থক্য আমাকে মৈত্রী সেদিনও জিজ্ঞাসা করেছিল, আমি একটা আইডিয়া বলেছিলাম, বাট টেকনিক্যালি যে উত্তরটা হবে সেটা আরো এখানে লিখে দিয়েছি। ব্লুটুথ কি হবে না, অ্যালাউ করে শর্ট রেঞ্জ ডেটা ট্রান্সফার করার বিটুইন টু ডিভাইসেস। দুটো ডিভাইসের মধ্যে যেটা শর্ট রেঞ্জের মধ্যে হয়, খুব ডিস্টেন্সে থাকলে কিন্তু ফাইল ডেটা ট্রান্সফার করতে পারে না। তো শর্ট রেঞ্জের মধ্যে যখন ডিভাইসের মধ্যে ব্লুটুথের যখন ডেটা ট্রান্সফার করে সেটাকে ব্লুটুথ বলা হয়। এক্সাম্পলও দেওয়া আছে, ইট ইজ কমনলি এমপ্লয়েড ইন হেডসেট অফ মোবাইল ফোন। আমরা দুটো মোবাইল ফোনে কিছু ডেটা ট্রান্সফার করার থাকলে করে নিই। আর হচ্ছে ওয়াইফাই কি, অন দ্য আদার হ্যান্ড, অ্যালাউজ ডিভাইসেস টু কানেক্ট টু দ্য ইন্টারনেট। ওয়াইফাই কি করে না, ইন্টারনেটের থ্রু ডিভাইসকে কানেক্ট করে। তো যেখানে ইন্টারনেট থাকে না অথচ ডেটা ট্রান্সফার হয় সেটা হচ্ছে ব্লুটুথ, একটা শর্ট রেঞ্জের মধ্যে। ওয়াইফাই কিন্তু দুটো ডিভাইসকে ইন্টারনেটের থ্রু কানেক্ট করে। ব্লুটুথের থেকে ওয়াইফাইটা একটু লার্জার রেঞ্জে কিন্তু কানেক্ট করা যায়, আর একটু বেশি রেঞ্জ। ধরো একটা কেউ বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে আছে আর একটা বিল্ডিং এ হয়তো সে থার্ড ফ্লোরে আছে, আর একজন কানেক্ট করা যেতে পারে।
তো ওয়াইফাই কিন্তু সেই হিসাবে একটা লার্জার রেঞ্জে কাজ করে। এছাড়া কোয়েশ্চেন ছিল এইচটিএমএল এর ফুল ফর্ম কি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ আর কিছুই নয়, একটা ডকুমেন্ট ডিজাইন ল্যাঙ্গুয়েজ, যেটা কি করে না, যেরকম জাভাস্ক্রিপ্ট বা ওয়েব ব্রাউজারে ডকুমেন্ট ডিজাইন করতে হেল্প করে। এটাই হচ্ছে এইচটিএমএল। এইচটিএমএল কি হয় ডিটেল খুবই কম আসবে, ফুল ফর্ম গুলো তোমরা আমি আইসিটির আগেই দিয়েছি, ওগুলো আরেকবার পড়ে নিও। ফুল ফর্ম থেকে কিন্তু জেনারেলি প্রতি বছর একটা কোয়েশ্চেন আসেই আইসিটির। তো এইচটিএমএল থেকে এসেছিল, এখানে তার ডিটেল দেওয়া আছে, যেটা হচ্ছে কি করে না ওয়েব ব্রাউজারে ডকুমেন্ট ডিজাইন করে। জাভাস্ক্রিপ্ট বলো উদাহরণ হিসাবে, বা আরো যে ক্যাসকেডিং স্টাইল সিট আছে বা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো হিসাবে কাজ করে। এবার একটা একটু ইম্পর্টেন্ট পার্ট দেখে নাও। কম্পিউটারের তোমরা এই মেমোরিটার কথা জানো, যেগুলো স্মলেস্ট টু লার্জেস্ট ইউনিট, এটা আরেকবার ভালো করে দেখে নেবে। এর থেকে একটা কোয়েশ্চেন ছিল এবছর, তো এর থেকে কোয়েশ্চেন আসবে, অলরেডি পড়ানো আছে বা অনেকে জানে, আমি টাইম নেব না। এখানটা বলি, এখানে কি না কম্পিউটারের দুই টাইপের মেমোরি হয় তোমরা জানো, প্রাইমারি আর সেকেন্ডারি মেমোরি। সেক্ষেত্রে লার্জেস্ট টু স্মলেস্ট স্পিডের ওপর কোয়েশ্চেন ছিল। তো অপশন থাকে যেগুলো, মানে প্রাইমারি মেমোরিতে তিনটে পার্ট হয়, তোমরা জেনে থাকবে, যে একটা হচ্ছে রেজিগনেশন মেমোরি হয়, আর হচ্ছে সরি রেজিস্টার্ড মেমোরি হয়, একটা হচ্ছে ক্যাশ মেমোরি হয়, আর একটা হচ্ছে র্যাম মেমোরি হয়। তো এটা মানে সিকোয়েন্স ওয়াইজই লেখা আছে, এটা হচ্ছে সবচাইতে স্পিড, দেন এর চাইতে কম স্পিড হয় ক্যাশ মেমোরি, আর তারপর র্যাম। আর সেকেন্ডারি মেমোরি হচ্ছে এসএসডি, মানে হচ্ছে তোমার সেকেন্ডারি যে ডিভাইসেস গুলো হয়, অ্যান্ড হার্ড ডিস্ক ডেটা যেটা হয়, ডিভিডি, সিডি, এরও কিন্তু স্পিড একের পর এক লেখা আছে, মানে সবচাইতে বেশি স্পিড হয় সেকেন্ডারি মেমোরির এসএসডি, দেন এইচডিডি, অ্যান্ড দেন ডিভিডি, দেন সিডি। এটা বললাম। এবার কি আর কোয়েশ্চেন ছিল, জিআইএএন ফুল ফর্ম কি, জিআইএএন এর এটা কিন্তু 20 তারিখ 21 তারিখ দুদিনই এসেছিল, পরপর সেম কোয়েশ্চেন ছিল, অ্যাজ ইট ইজ কোয়েশ্চেন ছিল। এটা কিছুই না, গ্লোবাল ইনিশিয়েটিভ ফর একাডেমিক নেটওয়ার্ক এর একটা, যার ফুল ফর্ম হচ্ছে গ্লোবাল ইনিশিয়েটিভ অফ একাডেমিক নেটওয়ার্ক। এটা কি হয়েছিল, হায়ার এডুকেশনে একটা, যাতে সায়েন্টিস্টরা কাজে লাগাতে পারে বা হায়ার এডুকেশনে যাতে ভালো টেকনোলজি ইউজ করা যেতে পারে, তার জন্য এটা ইউজ করা হয়েছিল। মেনলি আইআইটিস, আইআইএম, সেন্ট্রাল ইউনিভার্সিটিস, আইআইএসসি ব্যাঙ্গালোর, আইআইএসইআর, এনআইটিস, আইআইটিস, এরা সবাই এটাকে ইউজ করেছিল। ঠিক আছে, এটাকে ইউজ করার জন্য এটাকে বের করেছিল, মানে মেনলি হায়ার এডুকেশনের সাথে রিলেটেড ছিল, আর যাতে রিসার্চ গুলোকে আরো ভালো করে করতে পারা যায় এই নেটওয়ার্কের থ্রু। তো এটা কিন্তু কোয়েশ্চেন ছিল, এটাও দেখে নিও তোমরা। এছাড়া পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট থেকে, গ্লোবাল ওয়ার্মিং থেকে কোয়েশ্চেন আসে, কমন টপিক। কোভিড রিলেটেড কোয়েশ্চেন, তো কারণ এটা কারেন্ট টপিক এখন, কোভিড এর ভ্যাকসিন এখন দেখে নিও তোমরা, আমি পড়িয়েছিলাম ক্লাসে, ভ্যাকসিন গুলো দেখে নিও, বা কোভিড এর ভাইরাসের কি স্পিড, এটা ওটা ডেল্টা ভাইরাস, এসবগুলো একটু দেখে নিও। এই যে 2-3 দিন ধরে যে নতুন অমরিকন আই থিঙ্ক ভাইরাসটার নাম, সেটা হয়তো হয়তো আসবে না আশা করছি, কারণ এটা তো এই জাস্ট 3-4 দিন ধরে এত তো বেশি দিচ্ছে, তো হয়তো কোয়েশ্চেন হয়ে গেছে, তো আশা করা যায় থাকবে না, বাট স্টিল দেখে নিও, সেটাও নিজেদের সেফ সাইডে থাকাই ভালো। এছাড়া রিনিউয়েবল এনার্জি আছে, যেগুলোকে আবার আমরা ইউজ করতে পারি, যেমন সোলার এনার্জি আছে, উইন্ড এনার্জি আছে। বায়োমাস এনার্জি থেকে এসডিজি থেকে কোয়েশ্চেন এসেছিল। এসডিজি অ্যান্ড এমডিজি কি, এসডিজি হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বা গ্লোবাল গোলস, যেগুলো কি হচ্ছিল 17টা ইন্টারলিঙ্ক গ্লোবাল গোলসকে ডিজাইন করেছিল, ব্লুপ্রিন্ট টু অ্যাচিভ আ বেটার অর মোর সাস্টেনেবল ফিউচার ফর অল, প্রত্যেকের জন্য একটা ব্লুপ্রিন্ট তৈরি করেছিল। আর এর টার্গেট, এটা বানানো হয়েছিল 2015-এ, আর গোল হচ্ছে 2030-র ওপর। আমি সবসময় বলি যে অ্যাচিভ করতে ওদের একটা গোল থাকে, 15 ইয়ার্স চ্যালেঞ্জের ওপর এটা কাজ করছে। এমডিজি কি না, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, যেটা ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করছে। এটা কি করছে না, এটাও 2015 থেকে কাজ করছে, আর মেনলি এটাকে 2000 সালে, মানে 2000 থেকে 2015-তে কিন্তু এটা কাজ করেছে। ঠিক আছে, তো এটা দেখো, এখানে এদের যে এজেন্ডা ছিল সেটার উপরে কিন্তু মানে কোয়েশ্চেন ছিল, যে কোনটা 4 নম্বরে আছে বা কোনটা 3 নম্বরে আছে, এরকম ভাবে এসেছিল কোয়েশ্চেন। তো এমডিজিতে এই এদের এজেন্ডা ছিল, তোমরা দেখে নিও, লেখা আছে এখানে। আমি যেহেতু খুব বেশি সময় নেই, তো আমি ডিটেলে যাচ্ছি না। আর এমডিজি থেকে এজেন্ডা গুলোকে সরিয়ে এসডিজিতে এই 17টাতে আনা হয়েছে। প্রথমে 8টা ছিল, 8টার থেকে এই 17টাতে আনা হয়েছে, গুগল থেকে নেওয়া হয়েছে। তোমাদের পিডিএফ তো দেওয়াই হবে, যদি পিডিএফ নাও পায় গুগল করে নেবে, এই সেম ছবি আমি গুগল থেকেই নিয়েছি। ঠিক আছে, তো সোর্স দেখো এখানে দেওয়াও আছে, তো সেখান থেকেও তোমরা দেখে একটু পড়ে নিতে পারো। মেনলি এই জায়গাটা একবার পড়ে নিও।
এছাড়া হায়ার এডুকেশন সিস্টেম থেকে বাজেট পড়বে, সেন্ট্রাল ইউনিভার্সিটিজ এর লিস্ট, চিরকাল এখান থেকে কোয়েশ্চেন খুবই আসে। আর আমি সেদিনও বলেছিলাম যে ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি, এটা যেহেতু এনটিএর ফেভারিট টপিক, এখান থেকে কোয়েশ্চেন আসবে। এছাড়া রাধাকৃষ্ণন কমিশন আছে, আর ইউনেস্কো হেরিটেজ সাইট গুলো তক্ষশিলা আছে, নালন্দা আছে, বিক্রম যে আমাদের বিক্রমশিলা আছে, সেটাও একটু পড়ে নিও। তো মেনলি নালন্দা থেকে কোয়েশ্চেন ছিল, নালন্দা ইউনিভার্সিটি কবে এস্টাবলিশ হয়েছিল। আর রাধাকৃষ্ণন কমিশন তোমাদের পড়ানো হয়েছে, কবে এস্টাবলিশ হয়েছিল কেউ একটা যদি বলে দাও। হ্যাঁ মৈত্রেয়ী, তুমি বলে দাও। রাধাকৃষ্ণন কমিশন 1948 1948 49 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। থেকে 1949 পর্যন্ত। আর চেয়ারম্যান ছিল রাধাকৃষ্ণন। সর্বপল্লী রাধাকৃষ্ণন। হ্যাঁ ঠিক। তো ব্যাপারটা হচ্ছে কমিশন গুলো বেশিরভাগ চেয়ারম্যান, যাদের নাম চেয়ারম্যানদের নাম অনুযায়ী হয়েছে। তো যদি বাই চান্স চেয়ারম্যান থেকে কোয়েশ্চেন আসে, অলমোস্ট আর কি যাদের নামে হয় তাদের নামে কমিশন গুলো হয়, তো সেক্ষেত্রেও ডাউট কম থাকে। তো রাধাকৃষ্ণন কমিশন দেখে নিও। আর ন্যাশনাল এডুকেশন, হ্যাঁ মেম্বার যারা ছিলেন প্রত্যেকের নাম কি দরকার আছে মনে রাখার, যতগুলো কমিশন হয়েছে? মেম্বার মানে যে চেয়ারম্যানের গুলোই নাম লেখো, আর ফেমাস ফেমাস নাম আমি যেরকম বলে দিচ্ছি না সেগুলোই লেখো, এর থেকে এর বেশি আসে না। টাইমিং বেশি আসে, কোন সালে হয়েছিল বা কোনটার পরে কোনটা হয়েছিল, এই টাইপের আসে একটু। আচ্ছা ঠিক আছে। মানে আছে না একটা রিভিউ কমিটি আছে, তো মুদালিয়ার কমিশন কোনটা রিভিউ কমিটি নিয়ে হয়েছিল, এই টাইপের কোশ্চেনটা আসতে পারে। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে। হ্যাঁ হ্যাঁ। আর নিউ এডুকেশন পলিসি, আমি মনে হচ্ছে হ্যাঁ নিউ এডুকেশন পলিসি থেকে কোয়েশ্চেন ছিল যে এর স্ট্রাকচার কি ছিল 2020-তে। মানে এই যে নিউ এডুকেশন পলিসি পাস করানো হয়েছে, এতে কোন স্ট্রাকচারের উপরে কথা বলা হয়েছে। তো এতে স্ট্রাকচার দেওয়া হয়েছে এটাই 5+3+3+4, যেটা চারটা স্টেজকে কভার করছে। অঙ্গনওয়াড়ি দিয়ে শুরু হচ্ছে, অ্যান্ড দেন মানে কাউন্ট হচ্ছে 5+3+3+4, এই স্ট্রাকচারকে ফলো করছে, এটা মনে রাখবে। আর এখানে কিন্তু আবার এটাও বলা হয়েছে যে যে বিএড ডিগ্রিটা আগে আমাদের যেটা মানে 2 বছর 1 বছর ছিল, সেটাকে যে 2 বছর করা হলো, এখন একটা 4 ইয়ার্স এর বিএড ডিগ্রির কথা বলা হয়েছে, মিনিমাম বিএড ডিগ্রি 2030 পর্যন্ত। ঠিক আছে, যেটা টিচিং এর জন্য লাগবে। তো এটা এনসিইআরটি থেকে অ্যাপ্রুভ করা হয়েছে। আর 2020-তে এটা পাস হয়েছে, বাট 2021 থেকে, আর ওদের টার্গেট হচ্ছে 2030-এ কিন্তু লাগু হবে। আর আরেকটা জিনিস বারবার খেয়াল রাখবে, এখানে মেবি লেখা হয়নি, ন্যাশনাল এডুকেশন পলিসি কিন্তু রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ গুলোর উপর খুব ধ্যান দিয়েছে। বলেছে যে ইংলিশে পড়তে হবে বা হিন্দিতে পড়তে হবে তার কোনো মানে নেই, যে কোনো জায়গায় নিজেরা রিজিয়নাল ল্যাঙ্গুয়েজকে সাপোর্ট করা হবে, আর তাকে কিন্তু খুব মোটিভেট করা হচ্ছে। মানে ধরো যদি আমরা বাঙালি, তো আমাদের বাংলা ভাষা, বা হয়তো বেঙ্গল থেকে যেমন অলচিকিতেও অনেকে পড়ে, তো অলচিকিকেও যেন প্রমোট করা হয়, বা যেখানে ভোজপুরি চলছে ভোজপুরিকে যেন প্রমোট করা হয়। মানে রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ গুলোর উপর বেশি ধ্যান দেওয়া হয়েছে। তো হতে পারে এখান থেকে একটা কোয়েশ্চেন থাকতে পারে যে ন্যাশনাল এডুকেশন পলিসি ল্যাঙ্গুয়েজ হিসাবে কোনটাকে বেশি ধ্যান দিয়েছে, এটা মনে রাখবে, রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ। এছাড়া ছিল ন্যাশনাল নলেজ কমিশন থেকে কোয়েশ্চেন ছিল, যেটা হচ্ছে একটা হায়ার এডুকেশনের জন্যই এটা ইউজ হয়েছিল। মনমোহন সিং 2005-13 জুনে এটাকে কনস্টিটিউট করেছিলেন। মেনলি হায়ার এডুকেশন পলিসিতে যাতে ঠিক করে হায়ার এডুকেশন পলিসিটা ঠিকঠাক ভাবে চলে, পসিবল যে পলিসিস গুলো হয় সেটাতে যেন ঠিক করে দেখা হয়, তার হিসাবে এটাতে ধ্যান দেওয়া হয়েছিল। এটা হচ্ছে ন্যাশনাল নলেজ কমিশন। এতে মেনলি খুব মানে জটিল ছিল না, কোয়েশ্চেন ছিল যে এটা কোয়েশ্চেন ছিল, দাঁড়াও পরের স্লাইডে আছে, না এটা লোকায়ত আছে। আচ্ছা, এখান থেকে ছিল যে কোন সালে হয়েছে, ঠিক আছে। তো সেটা হচ্ছে 2005 13ই জুন, আর প্রাইম মিনিস্টার মনমোহন সিং এটা করেছিলেন। তো মেনলি এটা হায়ার এডুকেশনের যে নলেজ আছে, নলেজ সিস্টেমটাকে ইমপ্রুভ করার জন্য কিছু কিছু পলিসিস কে কনসিডার করেছিল, তো সেটাই মেনলি ধ্যান দিয়েছে। এখান থেকে কোয়েশ্চেন ছিল, তো এটা ধ্যান দিও। এছাড়া লোকায়ত অ্যাক্ট নিয়ে কোয়েশ্চেন ছিল, যে কখন লোকায়ত অ্যাক্টটা কাম ইনটু ফোর্স। সবসময় কোয়েশ্চেনে ধ্যান দেবে কাম ইনটু ফোর্স মানে যখন থেকে অ্যাপ্লিকেবল হয়েছে, কখন বানানো হয়েছে সেটা কিন্তু নয়। এই লোকপাল আর লোকায়ত অ্যাক্ট দুটো অ্যাক্টই 2013-তে কিন্তু বিলটা পাস হয়েছে, বাট সেটা ইমপ্লিমেন্টেশন কখন হয়েছে 2014-তে জানুয়ারি। এটা কি বলে লোকায়ত বা লোকপাল অ্যাক্ট,
ওমবার্সম্যানের ওপর কথা বলে। ওমবার্সম্যান একটা হচ্ছে ওয়েস্টার্ন থট, যেটা কি বলে না, আমাদের সিটিজেন আমরা যারা আছি, আগে যে আমরা সাধারণত আমরা ভাবি এই যে নিয়ম নীতি আছে, এতে আমাদের হয়তো নিয়ম নীতিগুলো হয়তো আমাদের জন্য বানানো হয়নি। এগুলো যারা বড় বড় হয়তো, যে কেউ হয়তো একটা গভর্নমেন্ট জবে আছে বা কেউ হয়তো একটা বড় উঁচু পোস্টে আছে, তাদের জন্যই আছে, আমাদের জন্য হয়তো এটা নয়। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় ডাউটে থাকি যে মানে এত যে নিয়ম নীতি আছে আমার জন্য তো নয়, বা আমার জন্য কিছু ভালো হবে না। তো সিটিজেনদের যাতে ধ্যান দেওয়া হয় সেই হিসাবে এই লোকপাল বা লোকায়ত অ্যাক্টটাকে আহ পাস করানো হয়েছিল। তো এটা প্রথম 1966-তে এই আইডিয়াটা আনা হয়, আর 1968-তে গিয়ে এটা আই থিঙ্ক মহারাজা দেসাই উনি কিন্তু এটার উপর পার্লামেন্টে এটা পেশ করেন যে এই আমাদেরও সিটিজেন যে ওমবার্সম্যানের যে কনসেপ্ট আছে সেটা যেন ইন্ডিয়াতেও লাগু হয়, আমাদের যে ইন্ডিয়ান সিটিজেন তাকে যেন ধ্যান দেওয়া হয়, তাদের মানে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে তাদেরও এনকোয়ারি করে সাধারণ মানুষেরও খোঁজ খবর নেওয়া হয়। কিন্তু সেটা পাস হয়নি, সেটা স্টপ হয়ে থেকে গেছিল। পরে আন্না হাজারি আর ওনার সাথে যে লোকজন আছে ওনাদের যে ক্রিয়াকলাপ তার থ্রু দিয়ে গিয়ে 2013-তে এটা কিন্তু পাস হয়, আর ফোর্স আছে মানে অ্যাপ্লিকেবল হয় 2014 জানুয়ারি থেকে। তো এটাতে কি ছিল না, সিটিজেনদের একজন লেজিসলেটিভ অফিসার নিযুক্ত করা হবে এজন্য, যিনি কি করবেন না খোঁজ খবর নেবেন সিটিজেনদের থেকে। সেক্ষেত্রে আবার ওনার মেন যে চেয়ারম্যান থাকবেন, ওনার সাথে 8 জন মেম্বার থাকবেন, আর এই 8 জন মেম্বারের আবার 50% কিন্তু SC/ST কে দেওয়া হবে। আর তার সাথে কি থাকবে না, যাতে সবাই মিলে কাজ করে ঠিকঠাক ভাবে যেন করা হয়, তো প্রপার রিপোর্ট দেওয়া হবে, আর তারপর এটা কাজ হবে। এটাই ছিল লোকপাল বা লোকায়ত অ্যাক্ট। লোকপালটা হবে আই থিঙ্ক হ্যাঁ ইউনিয়নের জন্য, আর লোকায়তটা ছিল স্টেটের জন্য। তো এটা মনে রাখবে, এটা বারবার আসতে পারে যে লোকপাল ছিল ইউনিয়নের জন্য, লোকায়ত ছিল স্টেটের জন্য, আর কিছুই না। এছাড়া যে স্কিম গুলো আছে গভর্নমেন্টের, আমি বলেছিলাম সেদিন যে প্রধানমন্ত্রী রোজগার যোজনা থেকে স্কিম থেকে এসেছিল কোয়েশ্চেন, তো এখানে দেওয়া আছে কবে কি কি স্কিম আছে, তোমরা PDF পেয়ে যাবে, আমি খুব টাইম এখানেও নেব না। তো এই স্কিম গুলো এখন কারেন্ট স্কিম, এগুলোর থেকে ডেট দেওয়া আছে, সব দেখে নিও। এছাড়া গুগল করলেও পেয়ে যাবে যে কি কি কবে আছে। এছাড়াও কিছু কিছু এগুলো বাদ দিও, মানে এগুলো তো হচ্ছে যে নর্মাল স্কিম গুলো, গভর্নমেন্টাল স্কিম, আর ডেট কবে লঞ্চ হয়েছিল। বাট এছাড়াও যে আরো কিছু কিছু, যেমন এই যে আমাদের আত্মনির্ভর রোজগার যোজনা আছে, এছাড়া আছে উজালা, প্রধানমন্ত্রী উজালা যোজনা, এরকম করে অনেকগুলো আছে না আজকাল যে যেগুলো দেওয়া হচ্ছে, বা আহ, বাড়ি দিচ্ছে, আরো প্রচুর রকমের আছে। তো সেগুলো কিন্তু গুগলে আছে, বা আমি আরো পরে প্রোভাইড করে দেবো, তো তোমরা পড়ে নিও সেটা। এই যোজনা থেকে কিন্তু কোয়েশ্চেন আসার চান্স আছে, কারণ এগুলো একটু কারেন্ট টপিক হয় আর খুব ইম্পর্টেন্ট পার্ট হয়ে থাকে। তো আহ এই মেনলি হচ্ছে ফোকাস করার তোমাদের বিষয়। এই যে দেওয়া হবে এগুলো যদি একটু ভালো করে পড়ে নাও, আমার মনে হয় এখান থেকে 35-36 কোয়েশ্চেন খুব ইজিলি, মানে তোমরা তো নিজেরাই উত্তর দিচ্ছ, তোমাদের কনফিডেন্স লেভেল আশা করি তোমাদের বেড়েছে, তোমরা কোয়েশ্চেন দেখে বুঝতে পারছো। 35-36 কোয়েশ্চেন ইজিলি হয়ে যাবে, বা হয়তো 40 পর্যন্ত পারতে পারো। আমার তো মনে হচ্ছে না যে খুব টাফ কোয়েশ্চেন কিছু হবে। যদি ম্যাথস আমি ধরেই নিই, যদি আমি DI এর ক্ষেত্রে যদি আমি বাই চান্স ধরে নিই যে আমি হয়তো 0-তে রান করবো, আমি একটাও পারবো না, আমি যে ধরে নিলাম, তাও আমার কাছে 45টা কোয়েশ্চেন থাকছে, তো সেখান থেকে এত কমন পার্ট আসছে, তো আমার তো 36-38 কোয়েশ্চেন মানে করে নিলাম। কোয়েশ্চেন বলছি আমি, কিন্তু মার্কস বলছি না, খুবই ইজি হবে যেটা আমার মনে হয়। আর তোমরা সবাই অলরেডি প্রিপেয়ার্ড, তো টেনশন করো না। এবার বলো যদি কারো কিছু প্রশ্ন আছে। কিছু প্রশ্ন আছে কারোর? হ্যাঁ, মিঠু আর আরেকজন যারা হ্যান্ড রেজ করেছিল, ওটা কি বাই ডিফল্ট হয়েছে নাকি কিছু প্রশ্ন আছে জিজ্ঞাসা করতে পারো। আরেকজনও মাঝখানে করেছিল, আমি রেখা আই থিঙ্ক। কিছু প্রশ্ন আছে কি? ম্যাডাম বলছিলাম যে মানে নোট কি কিছু দেওয়া হয় বা কোশ্চেন টোশ্চেন কিছু দেওয়া হয়? মানে কোথায় বলছো তুমি? হ্যালো ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ বলছিলাম কিছু কোশ্চেন দেওয়া হয় এখান থেকে, মানে সে তো বাড়িতে মানে করার জন্য, প্র্যাকটিস করার জন্য আর কি।
প্র্যাকটিস করার জন্য তুমি এনটিএর ওয়েবসাইট থেকে করতে পারো, তাছাড়া মাঝে মাঝে তো বিদ্যাচর্চা থেকে মক টেস্ট গুলো দেওয়ানো হয়, তো সেগুলোও তুমি দিতে পারো, সেগুলো প্র্যাকটিস করতে পারো, সেভাবে দেখতে পারো। বিদ্যাচর্চা থেকে তো অনেকবার মানে মক টেস্ট গুলো ওপেন করা হয়েছে না সবার জন্য, তুমি সেখানে দেখতে পারো, ওখানে প্রচুর কোয়েশ্চেন দেওয়া আছে, ওখানে অনেক পিডিএফও প্রোভাইড করা আছে। আর তাছাড়া এনটিএর ওয়েবসাইট দেখো, গুগলেও চেক করো, অনেক ওয়েবসাইট আছে, বাট গুগলে নর্মাল ওয়েবসাইট গুলো প্রচুর ভুল উত্তর দেয়, এনটিএর ওয়েবসাইটটা ফলো করলে মেনলি বেশি কাজে দেবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আর কিছু প্রশ্ন আছে? রেখা বা কেউ একজন হ্যান্ড রেজ করেছিল তখন। অন্য কেউ কিছু প্রশ্ন আছে? আচ্ছা, আশা করছি প্রশ্ন নেই। তো যদি বাই চান্স থাকে পরে গ্রুপেও করতে পারো, কিছু প্রবলেম নেই। আমি এটাই বলবো যে দেখো কোয়েশ্চেন গুলো দেখে আমার মনে হয় না যে তোমাদের এবার খুব টাফ মনে হচ্ছে যে পারবে না বা কিছু। তো এই কনফিডেন্সটা নিজেদের মধ্যে রেখো। মানে যেরকম চঞ্চলা তখন বললো না যে শুরুতে প্রচুর ভয় লাগতো, তো তোমরা সবাই যারা অলরেডি মানে শুরু থেকে আমি যাদেরকে অ্যাকচুয়ালি দেখছি তারা তো বলতেই পারবে যে প্রথমে কিরকম লাগতো আর এখন মানে কতটা আইডিয়া হয়েছে, বা এক্সামে যে ওল্ড কোয়েশ্চেন গুলো দেখছো তাতে কতটা কনফিডেন্স আসছে। তো কনফিডেন্স লুজ করবে না নিজে। আর বারবার বলছি টেনশন করবে না, ডেফিনেটলি যা হবে খুবই ভালো হবে। ঠিক আছে? কিছু প্রবলেম হবে না, সব ঠিক হয়ে যাবে। তো জাস্ট মাথা ঠান্ডা করে খুব ভালো করে খাবার খাও, খুব ভালো করে প্রপার যেন ঘুম হয়, আর তারপর বাকি সময়টা পড়াশোনা করো, এটুকুই বলছি। চোখ কান খোলা রেখে পড়াশোনা করো, স্ট্র্যাটেজি গুলো ফলো করো, দেখো খুব ভালো রেজাল্ট হবে। অল দ্য বেস্ট।